তো এজেন্ডা আজকের প্রথমে তো আপনাদের সবাইকে ওয়েলকাম ফর পোর্টফোলিও ক্রিয়েশন অ্যান্ড রিব্যালেন্সিং বা পোর্টফোলিও ম্যানেজমেন্ট এই ওয়েবিনারের জন্য। এই ওয়েবিনারে আমরা এমন কিছু ডিসকাস করব যেগুলো সাধারণত কোথাও আমাদের বলা হয় না। কেন বলা হয় না? কারণ বলা হয় না এই জন্যই যে ইনভেস্টমেন্ট নিয়ে বেশি মাথা ব্যথা কোথাও নেই, কাউর নেই। কারণ আমাদের সবারই মেন একটু ফোকাস থাকে, বা সেই ইউটিউব চ্যানেল হতে পারে, টিভি চ্যানেল হতে পারে, বিভিন্ন জায়গা হতে পারে, ট্রেডিং এর উপর মনোযোগটা বেশি আমাদের ঘুরিয়ে দেওয়া হয়। ট্রেডিং, ইনভেস্টমেন্টের উপর কিন্তু বেশি জোর দেওয়া হয় না। যেটা বলা হয় শুধুমাত্র একটা ওয়ার্ড, লং টার্ম। শেয়ার কেন, লং টার্মে রেখে দাও, ভালো হবে। সেটা যে সম্পূর্ণ মিথ, মানে শুধুমাত্র লং টার্মটাই যে আমাদের বাঁচাতে পারে না, সেটা আজকে ডেটা দিয়ে আপনাদের সামনে বলবো। আর এটা নিয়ে আলোচনাও হয় না। জানেন যে ট্রেডিং জিরো সাম গেম। সে অপশন ট্রেডিং বা সুইং ট্রেডিং যাই বলেন, ইন্ট্রাডে ট্রেডিং যাই বলেন, সবই জিরো সাম গেম। কিন্তু ইনভেস্টমেন্ট কিন্তু জিরো সাম গেম নয়। ইনভেস্টমেন্টে কিন্তু ওয়েলথ তৈরি হয়, কোম্পানিগুলোরও মার্কেট ক্যাপ বাড়ে ইনভেস্টমেন্টের জন্যই, এই সব ব্যাপারে। কিন্তু সেটা নিয়ে আমাদের স্কুল কলেজেও পড়ানো হয় না, স্কুলেও তো একদমই সিলেবাস নেই, কোথাও নেই। তো এইটার উপর ফোকাস কি সেটা নিয়ে বলবো, যে লং টার্ম আমাদের যা বোঝানো হয়েছে কেমন ভাবে সেটা ভুল, সেটা দেখবো, বা ভুল নাকি ঠিক সেটা নিয়ে দেখবো। তারপরেই প্রশ্ন হবে যে পোর্টফোলিও বানাবার ব্যাপারটা কি, ব্যাপারটা আমরা কিভাবে সেটাকে অ্যাপ্রোচ করব। তারপর অ্যাপ্রোচ তো করলাম, পোর্টফোলিও বানালাম, তাহলে পোর্টফোলিও ম্যানেজমেন্ট এবং রিব্যালেন্সিং এর ব্যাপারটা একটু আলোচনা করব। এবং ডেটা দিয়ে এখানে আমি আলোচনা করব আধা ঘন্টায়। তো মানে আমি আপনাদের ডেটা যত সম্ভব পারবো ডেটা দিয়ে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব, ঠিক আছে। তারপর আমার আমার এখানে অ্যাপ্রোচ কি থাকবে, স্পেশাল কিছু আছে আপনাদের জন্য, সেটাও বলবো ওয়েবিনারের শেষের দিকে। সুতরাং ওয়েবিনারের শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন। এবার আপনাদের সাথে একটা কুইজ আছে, চ্যাট বক্সে লিখবেন। এটার কার্টেসি আমি মতিলাল অসওয়ালের ওয়েবসাইট থেকে নিয়েছি, সুতরাং মতিলাল অসওয়ালের কার্টেসি, এটা বলেই নিলাম। একটা শর্ট কুইজ আপনাদের জন্য রেখেছি, এটার অ্যান্সার চ্যাট বক্সে দেবেন। আগে প্রশ্নটা শুনে নিন। 2000 সাল, 2000 থেকে 2018 পর্যন্ত, 2000 থেকে 2018, 18 বছর, 18 ইয়ার্সে ইনফোসিস এবং ম্যারিকো দুটো কোম্পানির ডেটা দেওয়া আছে। ইনফোসিসের সেলস বা প্রফিট, টপ লাইন বা বটম লাইনের যে গ্রোথটা হয়েছিল কোম্পানি লেভেলের, এটা কিন্তু শেয়ারের নয়, এটা কোম্পানি লেভেলের সেলস গ্রোথ বা প্রফিট গ্রোথ যাই বলেন, তার সিএজিআর, মানে সিএজিআর মানে প্রত্যেক বছরে বেড়েছিল 25% করে। তার সেলস বলুন, মানে রেভিনিউ বলুন বা প্রফিট বলুন, তা সেটা বেড়েছিল 25% প্রত্যেক বছর। আর ম্যারিকোর বেড়েছে এই 18 বছরে প্রত্যেক বছর 18% হারে, 18% সিএজিআর হারে ম্যারিকোর বেড়েছে। ইনফোসিসের বেড়েছে 25% হারে, যেটা প্রচন্ড ঈর্ষণীয় ব্যাপার। 18 বছরে প্রত্যেক বছরে 25% অ্যাভারেজ সিএজিআর প্রফিট গ্রোথ হওয়া। প্রফিট গ্রোথ মানে শেয়ারের প্রফিট গ্রোথ বলছি না, কোম্পানির রেভিনিউ বা কোম্পানির যে প্রফিট হয় কেনা বেচা করে, মানে রেভিনিউ করে, তার গ্রোথ 25% সুপার নর্মাল ব্যাপার। তাহলে এবার আপনাদের প্রশ্ন, তাহলে এই 18 বছরে শেয়ারের রিটার্ন কত পার্সেন্ট সিএজিআর হতে পারে? জাস্ট একটা আন্দাজ ইনফোসিসের এবং ম্যারিকোর। প্রথমে ইনফোসিসের লিখুন, কমা দিয়ে ম্যারিকোর লিখুন চ্যাট বক্সে। আপনার কি মনে হয়? জাস্ট একটা ধারণা, কোনো অসুবিধা নেই। আমি উপরে আপনার ফান্ডামেন্টাল ডেটাটা দিলাম, যে প্রফিট বা রেভিনিউর সিএজিআর 25% প্রত্যেক বছর, আর মেরিকোর 18%। তাহলে শেয়ারের রিটার্ন ইনফোসিসের কত হতে পারে এই 18 বছরে, 2000 থেকে 2018, আর ম্যারিকোর কত পার্সেন্ট সিএজিআর হতে পারে? জাস্ট চ্যাট বক্সে লিখুন কমা দিয়ে। প্রথমে ইনফোসিসের লিখুন, তারপর এর লিখুন। আমি চ্যাট বক্সটা একটু ওপেন করি, 12/6 আমি প্রথম অ্যান্সার পেয়েছি। আপনাদের সবার অ্যান্সার চাই কিন্তু। দেখুন, এটা আপনাদের জন্যই করা, ইনভেস্টমেন্ট আপনারাই করবেন, আমি কি করব তা তো নয়। এটা তো ওয়েবিনারটা আপনার জন্যই করা, সুতরাং প্রত্যেকে অ্যান্সার দেবেন। 15, 20, ওকে, পেয়েছি অ্যান্সার। 13 না, দুজনের আছে তো, দুজনেরই 13 দেবরাজ বলছে, ওকে। না, এটা অ্যাভারেজ সজল, এটা তো তুমি অ্যাবসলিউট টার্মসে বলছো, অ্যাভারেজ পার ইয়ার সিএজিআর। আচ্ছা, তবে তুমি ইনফোসিসের বেশি বলছো, এর বেশি বলছো, ম্যারিকোর কম বলছো, ঠিক আছে, আমি সেটা নিলাম। ইনফোসিস 20, ম্যারিকোর 10, ঠিক আছে। 20, 12, 15, 12, 18, 11, সুজয় লিখেছে 10, 9, দেবাশিস 18, 9। সবাই ইনফোসিসকে একটু বেশি বলছে, ইনফোসিস 10, মেরিকো 9। আচ্ছা, 15, 12, 8, 20, ওকে।
15-12, 18-15, ইনফোসিস 80, মেরিকো 70% সিএজিআর শেয়ারের রিটার্ন। বাহ, দারুণ বলছো তো। ইনফোসিসের 80% সিএজিআর, বাপরে বাপ। 18 বছরে 2000 থেকে 2018, 500 না, ইকুয়াল ধরলাম, তুমি ইকুয়াল বলছো, অ্যাবসলিউট টার্মসে না, পার ইয়ার সিএজিআর, ঠিক আছে। তার মানে সিএজিআর যার ক্লিয়ার নেই তার কিন্তু একটু ইনভেস্টমেন্টে মুশকিল হবে, ঠিক আছে। সিএজিআর মানে পার ইয়ার কত রিটার্ন। জয়ন্ত 18-12, 22-22 দুজনকেই সেম বলছে, ঠিক আছে ঠিক আছে, ওকে। 12-10, আর 1 মিনিট আমি নেব, আর 1 মিনিট আপনাদের পোল নিচ্ছি। 30-30 সিএজিআর বরুণ সাহা বলছে, সায়ন বলছে 15-10, অখিলেশ বলছে 20-18, 6-12 হেমন্ত মাল বলছে 6-12, ওকে, অনেকটা কনজারভেটিভ। ওকে, আর বলছে 15-20, 20-17, মোটামুটি অ্যান্সার আমি পাচ্ছি। ইনফোসিসের দিকেই পালভাটা একটু বেশি অনেকের, ঠিক আছে। ইনফি 18, ইনফি 10 ব্রজেন্দ্র বলছে। না, ম্যারিকোর কত, ম্যারিকোরটাও বলতে হবে। 5-14, 5-14, ওকে। 18-20, ওকে। 10-12 না, একটার বললে আরেকটার কি, ইনফোসিসের ম্যারিকোর দুটোর কমা দিয়ে লিখতে হবে মোটামুটি। এখানে তো কেউ ঠিক কেউ ভুল নয়, মোটামুটি আন্দাজ, তারপর তো আমি অ্যান্সার দেবো, ঠিক আছে। অ্যান্সার পেয়েছি মোটামুটি। এবার এবার আমি আসছি, এবার আমি আসছি যে আসলে কি হয়েছে। 25-8, ঠিক আছে, 25-8 জিয়াউল বলছে ইনফোসিস 25, ম্যারিকোর 8, ঠিক আছে। এবার আমি অ্যান্সারে আসছি, ওকে। এবার আর চ্যাটের দরকার নেই, আপনারা অ্যান্সার দিয়েছেন, কিন্তু নো আইডিয়া না, আমি গেস করতে বলেছি, গেস করতে পয়সা লাগে না কিন্তু, ঠিক আছে। হ্যাঁ, যখন এটা কুইজে পার্টিসিপেট। চলো এবার নেক্সট, নেক্সট হচ্ছে এই তার ব্যাপার, এই তার ব্যাপার, ঠিক আছে। কি ব্যাপার, এবার আমি বলছি। রিটার্ন এই 18 বছরে ইনফোসিসের শেয়ারের রিটার্ন হয়েছে 2000 থেকে 2018 8% সিএজিআর। বোনাস স্প্লিট ওইসব সব নিয়েই কথা বলছি, হ্যাঁ, যা হয়েছে মোটামুটি সব ধরে 8% সিএজিআর, ওকে। এটা মতিলাল অসওয়ারের ওয়েবসাইট থেকে নেওয়া, মতিলাল ওয়েবসাইটের কার্টেসি, আমি তাই তাদের বললাম, তাদের ডেটা ভুল নয় জানেন। তো 8% সিএজিআর। ম্যারিকোর সিএজিআর 30% সিএজিআর পার ইয়ার দিয়েছে। ম্যারিকো কিন্তু 2000 সালে যথেষ্ট রেপুটেড কোম্পানি ছিল, ম্যারিকোর প্রোডাক্টও আমরা অনেকে ইউজ করি, এফএমসিজি কোম্পানি, আপনারা জানেন। ইনফোসিসের প্রফিট মানে রেভিনিউ সিএজিআর কোম্পানি লেভেলে কত ভালো, 25%, মানে ভাবা যায় 18 বছর ধরে 25% সিএজিআর এ তার রেভিনিউ গ্রোথ হচ্ছে, টপ লাইন বটম লাইন গ্রোথ হচ্ছে, ভাবা যায়। সেখানে রিটার্ন ব্যাংক এফডির মতো, ব্যাংক এফডির মতো 8% সিএজিআর, তো তাই হয়। কেন হয়েছে সেটাও একটু জানতে হবে। 2000 সালে ইনফোসিসের পিই ছিল 206, 206 পিই। কেন 2000 সাল, ওই ডটকম এর ওই যখন বুম একটা চলছে, 206। ম্যারিকোর পিই ছিল 10। 2018 পিই কি হলো, ইনফোসিসের হয়ে দাঁড়ালো 16, ম্যারিকোর হয়ে দাঁড়ালো 54। ব্যাপারটা দেখুন, তার মানে এই যে ভ্যালুয়েশনটা হাই দিয়েছিল, 18 বছর লেগে গেল, 18 বছর লেগে গেল মার্কেটের ওই ভ্যালুয়েশনটাকে নর্মালাইজ করার, ভ্যালুয়েশনটাকে নর্মালাইজ করার। তাই জন্য এত সুন্দর কোম্পানি লেভেলে এত সুন্দর বেড়েছে, এত সুন্দর সেলস গ্রোথ রেভিনিউ গ্রোথ হওয়া সত্ত্বেও তার রিটার্ন, শেয়ারের রিটার্ন এফডির মতো, ব্যাংক এফডির মতো হয়েছে। 2000 থেকে 2018 ডেটা, তারপরের ডেটাটা নয়, 2000 থেকে 2018, তাতেই বোঝা যাচ্ছে ব্যাপারটা, ওকে, ক্লিয়ার। সুতরাং ভ্যালুয়েশন ম্যাটার্স, আমাদের যেটা শেখানো হয় না, আমাদের বলা হয় লং টার্ম। হোয়াট ইজ দিস লং টার্ম? আমি তো 18 বছর আছি, 18 বছর আছি, ভালো কোম্পানিতে থাকতে বলেছেন, বলে না ভালো কোম্পানিতে লং টার্ম, ভালো কোম্পানিতেই আছি। ইনফোসিস 2000 সালেও ভালো ছিল, ভালো কোম্পানিতে আছি। ম্যারিকো ভালো ছিল, ম্যারিকোতেও আছি, কিন্তু দুটোর মধ্যে তো আকাশ পাতাল পার্থক্য হয়ে যাচ্ছে, ঠিক আছে। সুতরাং লং টার্ম ভালো কোম্পানি, আরো আসবো, ঠিক আছে, এটা ডেটা, ওকে, ক্লিয়ার। এখন কোনো আমি চ্যাট বক্স দেখছি না, সুতরাং এখন কিছু লিখবেন না, আবার আমি যখন এই প্রেজেন্টেশনটা শেষ করে দিতে দিন, তারপর আসবো আপনাদের কাছে। সুতরাং এই ব্যাপারটা বোঝা যায়। সুতরাং ভ্যালুয়েশন ম্যাটার্স, এই যে আমি এখানে লিখেছি ভ্যালুয়েশন ম্যাটার্স। কিভাবে ভ্যালুয়েশন ম্যাটার্স? ইনফোসিস এই যে এই সময়টা
1-2 বছরের পুরো জোনটা দেখুন, পুরো জোনটা এখানে হাই ভ্যালুয়েশন হয়ে আছে, তখন অনেক সময় চলছে। সুতরাং এই সময় যারা ইনভেস্ট করেছে, আর এখানে এমন কিছু তাদের নয়, ওই 8% CAGR হারে স্টকটা বেড়েছে। এখানে নিচে টাইম লাইনও আছে, এটা 2000 সাল নাগাদ, ঠিক আছে। তো 8% CAGR ইজ ইকুইভ্যালেন্ট টু ব্যাংক এফডি প্রায়। ম্যারিকোর সেই সময় থেকেই দেখুন, আমি যদি দেখি ব্যাপারটা, সেটা কিন্তু দারুণ। ওকে, ঠিক আছে, সেটা তো আমি যেটাতেই বললাম। ওকে, এবার আসি আমাদের যেটা বোঝানো হয় যে লং টার্মের জন্য আমাদের ইনভেস্ট করা উচিত। ঠিক আছে, আমিও জানি ইনভেস্ট করা উচিত লং টার্মের জন্য, আমি কিন্তু তাতে একমত। আপনার মানে লং টার্মের জন্য ইনভেস্ট করা উচিত। তারপর আমি বলবো আমার অ্যাপ্রোচটা কি বলবো। এইখানে হ্যান্ড রেজ করবেন না কেউ, আমি এখন চ্যাট বক্স দেখছি না। আমার এর উপর ফোকাস করুন। আমি যে প্রেজেন্টেশন, যেটা আমার বক্তব্য, সেটা একটু শুনে নিন। আধা ঘন্টা নেব, বেশি টাইম নেব না। তারপর আপনাদের সাথে তো ইন্টারাকশন হবেই। চ্যাট বক্সে প্রশ্ন লিখবেন তখন, যখন আধা ঘন্টাটা হয়ে যাবে বা আমার প্রেজেন্টেশনটা শেষ হবে, কোনো অসুবিধা নেই। আমি 1 ঘন্টার সেশনটা নেওয়ার প্ল্যান করে এসেছি, সুতরাং সময় আছে, শেষ পর্যন্ত একটু দেখবেন। দেখুন, মিউচুয়াল ফান্ডের থেকে তো বড় কি বলে ইনভেস্টার হয় না লং টার্মে, কারণ তাদের ব্যবসাটাও চালাতে হবে, তাদেরকে এইও চালাতে হবে, লং টার্ম তারা, তাই তো। একবার দেখুন, এটা মার্চ 2024-এ টপ 10 হোল্ডিং অফ টাটা স্মল ক্যাপ ফান্ড। এটা আমি টাটা স্মল ক্যাপের ফ্যাক্ট শিট থেকে নিয়েছি, ফান্ডের টপ কোম্পানিগুলো দেখুন 2024-এর, জাস্ট এক বছর আগে বিএসএফ, কুয়েস কর্প, আইডিএফসি, গুজরাট পিপাভাভ, র্যাডিকো খৈতান, এইগুলো আছে। রেডিংটন, এখানে ধরুন 8 নম্বরে রেডিংটন আছে, এই জিনিসগুলো, ঠিক আছে। ভেরি গুড, ভেরি গুড। 2025-এ কি আপনারা জানেন, লং টার্ম মানে মিনিমাম বলা হয় 5 বছর, 7 বছর, 10 বছর, এই তো। এক বছর তো লং টার্ম নয়। দেখুন, পরের বছরের আমি পোর্টফোলিও দেখছি টাটা স্মল ক্যাপ ফান্ডের। চলে এলাম সুদর্শন কেমিক্যাল। এটা কেন এলো? এটা তো ছিলই না এক বছর আগে, ছিলই না। ছিল কি সুদর্শন কেমিক্যাল? ছিল না। সুদর্শন কেমিক্যাল টপ 10-এ ছিলই না, সেখানে টপ 10-এ চলে এসছে। 5% অ্যালোকেশন হয়ে গেছে সুদর্শন কেমিক্যালের। কির্লোস্কার ছিল, কির্লোস্কার পাচ্ছি না। ওকে, তার মানে কি হলো? আচ্ছা, বিএসএফ আছে, কিন্তু বিএসএফ এর অ্যালোকেশন একটু কমেছে, ঠিক আছে। গোদরেজ ইন্ডাস্ট্রিজ আছে। গোদরেজ ইন্ডাস্ট্রিজ কি 2024-এ ছিল? গোদরেজ ইন্ডাস্ট্রিজ না, খুঁজে তো পাচ্ছি না। গোদরেজ ইন্ডাস্ট্রিজ তো ছিল না, একই। আচ্ছা, গুজরাট পিপাভাভ এখানে ছিল। গুজরাট পিপাভাভ এখানে আছে? গুজরাট পিপাভাভ তো এখানে নেই। 2025-এ রেডিংটন আছে। 2024-এ রেডিংটন ছিল, হ্যাঁ রেডিংটন ছিল, ঠিক আছে। একটা আমি মিল পেলাম, তেমন মোটামুটি একই অ্যালোকেশনের। মানে বুঝতে পারছেন, ওয়ান্ডারলা হলিডে 2025-এ আছে, এখানে কি আছে? ওয়ান্ডারলা হলিডে নেই। আইডিএফসি লিমিটেড এখানে ছিল 2024-এ, এখন আইডিএফসি আছে? আইডিএফসি ফার্স্ট ব্যাংক আছে, ঠিক আছে। আইডিএফসিটা নেই, আইডিএফসি ফার্স্ট ব্যাংক তার বদলে আছে। ইউটিআই অ্যাসেট ম্যানেজমেন্ট 2025-এ আছে, 2024-এ আছে না। এটা বলার মানে কি? মানে তারা ভালো মতন পোর্টফোলিও চার্নিং করে। আমাদের যেটা বলা হয় আর যেটা বড় বড় ফান্ড ম্যানেজাররা করে, এটা জাস্ট একটা উদাহরণ। আপনি অ্যাক্রস দ্য বোর্ড উদাহরণ নেবেন, পিএমএস গুলোর, বা পিএমএস ছেড়ে দিন, মিউচুয়াল ফান্ডের ডেটা তো অ্যাভেলেবেল, তাদের থেকে দেখবেন সেম জিনিস অ্যাক্রস দ্য বোর্ড, কেউ কম কেউ একটু বেশি। তার মানে পোর্টফোলিও তারা চার্ন করছে, এক বছরের কম সময়ের মধ্যেই করছে। আর আমাদের বলা হয় যে না, আমরা লং টার্ম ইনভেস্ট করব। ডাইরেক্ট স্টকের কথা হচ্ছে এখন, এখানে মিউচুয়াল ফান্ড নিয়ে কথা বলছি না, ডাইরেক্ট স্টকের কথা বলছি। কেন আমাদের বলা হয়? আমরা কি কেউ প্রশ্নটা করি যে আপনারাই তো বলছেন লং টার্মে করব, কিন্তু যারা মেন ইনভেস্টার মার্কেটের লং টার্ম, মিউচুয়াল ফান্ড ম্যানেজারের থেকে তো বড় ইনভেস্টার কেউ নেই, ডিআইআই আমরা যারা বলি, তারা কেন পোর্টফোলিওকে এত সুন্দরভাবে চার্ন করছে? এক বছরের পর তাদের আর মিল পাওয়া যায় না। আর 2 বছরের যদি ডেটা দেখেন, তাহলে তো আরো মিল পাবেন না। এদিকে লং টার্ম আমাদের তো বলা হয় 5 বছর, 7 বছর, 10 বছর স্টক গুলোতে করা। তাহলে অনেক ভালো ভালো স্টক বার হয়ে যাচ্ছে, তখন হয়তো ভালো ছিল, তাহলে কি এখন ভালো নেই? তাহলে আমরা কি করব?
এই ডাউটটা নিশ্চয়ই থাকার, বা এই প্রশ্নটা আপনারা কি করেন? এই প্রশ্নটা আমাদের করতে হয়। এই প্রশ্নটা মেন জিনিস ইনভেস্টমেন্টে সাকসেস পেতে গেলে। চলুন চলুন আরো কিছু উদাহরণে আসি। রিলায়েন্স ভার্সেস বাজাজ ফিনান্স, এই উদাহরণটা আমি নিয়েছি। ওই আমি ইনফোসিস বা ওই উইপ্রোর উদাহরণ নিই না, ওগুলো জানেন। বলা হয় যে 10,000 টাকা উইপ্রোতে রাখলে এখন কত কোটি টাকা হয়ে যেত। একজনকেও তো বাড়ির আশেপাশে দেখেন উইপ্রো 30 বছর ধরে রেখেছে, কারণ ইনভেস্টর মাইন্ডসেট সেটা থাকে না। কোন ফান্ড হাউস উইপ্রোকে রেখেছে? আমি আপনি তো ছেড়ে দিলাম, কোন ফান্ড হাউস উইপ্রোকে মানে টপে রেখেছে, টপ 5-এ? আর এতদিন পর্যন্ত 30 বছর কোন ফান্ড হাউস রেখেছিল? ধরুন ইউটিআই ফান্ড হাউস সব থেকে পুরনো, তারা ধরুন 20 বছরও আছে, উইপ্রোকে টপে রেখেছে আর আজকেও টপে আছে কন্টিনিউয়াসলি, কেউ রেখেছে? তারাই রাখেনি। তাহলে আমাদের উদাহরণ দেওয়া হয় কেন? সুতরাং ওই সব উদাহরণ নয়। রিলায়েন্স ভার্সেস বাজাজ ফিনান্স, দেখুন আমি একটা কথা এখানে বোঝাতে চেয়েছি। 10 বছর ধরে, এই 2008-এর যে একটু এই নিচে নামলো সেখানের এখান থেকে তার দাম ফিরে আসতে 2019, এই 10 বছর, প্রায় 10 বছর, 9-10 বছর ধরুন, এক্সাক্ট ফিগারে যাবেন না, আমি কি বলতে চাইছি বুঝুন। 9-10 বছর স্টকটা একই রেঞ্জে ছিল, তারপর ব্রেকআউট দিয়েছে এই 10 বছর। এই 10 বছরে আমি যদি রিলায়েন্সে থাকতাম, নো ডাউট বেস্ট কোম্পানি। রিলায়েন্সের সাথে তখন যদি আপনি বাজাজ ফিনান্সের তুলনা করেন, ধর্তব্যই টিকবে না। রিলায়েন্স ইজ এ লার্জ ক্যাপ, সব থেকে ভালো কোম্পানি, ভারতের অন্যতম গ্রেট কোম্পানি। আমি লং টার্মে রাখলাম তো 10 বছর, কিন্তু আমার কি অপরচুনিটি লুজ হলো না? 10 বছর, সেই 10 বছরেই বাজাজ ফিনান্স 50 টাকা লেভেল থেকে, আমি একদম ওই 2008-এর যে ফল হয়েছিল তার টপেই ধরলাম, তার নিচ থেকে ধরলে তো আরো বেশি, আমি টপেই ধরলাম, টপে 50 টাকার স্টক 2050 3,000 টাকা চলে গেল 2020-তে। 10 বছরের আরো একটু বেশি সময়। 10 বছরে যদি দেখি আমি 2019, এখানে 2019 বা 2017, সেখানেও যদি দেখি এই সব সময়, তাও দেখবেন এখানে ওই 2,000 টাকা, 1,500 টাকা, 2,000 টাকায় চলে গেছিল 50 টাকার স্টক। তাহলে ভালো ভালো স্টক। আমি আগের উদাহরণে দেখালাম যে লং টার্ম কিভাবে ফান্ড ম্যানেজাররা নিজেরাই মানে না লং টার্ম ব্যাপারটা। লং টার্ম সবসময় যে ঠিক তা নয়। আর যে কারেক্ট স্টকে বলে যে কারেক্ট স্টক মানে কি, বা ভালো স্টক মানেটা কি? রিলায়েন্সও তো ভালো স্টক, আমি তো 10 বছর আমার টাকাটা নষ্ট হলো, সেই টাকাটাই যদি আমার এখানে থাকতো, দারুণ জিনিস হতো বাজাজ ফিনান্স কিন্তু এবার বলবেন না এই কথা যে 2009-10-এ বাজাজ ফিনান্সের আমি নাম শুনিনি। অনেক জায়গায় বাজাজ ফিনান্স তখন কিন্তু একটু আড়ি পাতলেই শোনা যেত। আমার নিজের মনে আছে, আমি যখন ধরুন ফ্রিজ বা এই কিনতে যেতেন, বেশি না, আচ্ছা 2009 এই ছাড়ুন, আপনি এই সব 2012 2014 এইসব সময়ও মনে করে দেখুন না। আপনি যদি একটা বেশিরভাগ অন্যান্য শহরগুলোতেও, আমি যেহেতু পশ্চিমবঙ্গের বাইরে ছিলাম, আমি যখন ওয়াশিং মেশিন কিনতে গেছি বা ফ্রিজ কিনতে গেছি, ফ্রিজটা তখন কেনা হয়েছিল, ফ্রিজ কিনতে গেছি, তখন ওই ফ্রিজের দোকানেই বাজাজ ফিনান্সের লোক বসেছিল যে আপনাদের কি ফিনান্সিং চাই, তাহলে এটা আছে। মানে নামটা কিন্তু শুনেছি, নামটা কিন্তু শোনা শোনা। হ্যাঁ, খুব একটা জনসমক্ষে অনেক বেশি করে আসেনি আজকে যেমন, কিন্তু তখনও কিন্তু এসেছিল। একদম যে উঁচা নামই শুনিনি তা নয়, তা নয়। ঠিক আছে, 2014 তো 170 টাকায় ছিল, এগুলো অ্যাডজাস্টেড প্রাইস, 170 টাকা। কি আর বলবো, আজকে কত দাম? 8,000 টাকা, তারও বেশি। ওকে, ঠিক আছে। ওকে, এগুলো বোনাস স্প্লিট, ওগুলো অ্যাডজাস্টেড প্রাইস করে, একদম আপনার আজকের দিনের চার্ট থেকেই আমি নিয়েছি। ওকে, এটা বোঝা গেল যে অপরচুনিটিরও একটা দাম আছে, সুতরাং আমাদের প্ল্যানিংটা এরভাবে করতে হবে। টাইম লস্ট ইজ ভেরি কস্টলি। দেখুন, ওয়ান অফ দ্য গ্রেট কোম্পানি হচ্ছে সিম্ফনি লিমিটেড। আপনি এখানে দেবেন কনজিউমার এবং ভালো লোককে ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, এই সব জায়গায় যদি দেখেন, এগুলো ওই 2000 ওরকম সালের সময় থেকে যদি দেখেন, স্টকটা একদম লম্বা হয়ে বেড়েছে, দারুণ। এগুলো মান্থলি ক্যান্ডেল, হ্যাঁ, 1 মান্থ, মানে বুঝতে পারছেন, মান্থলি মানে এগুলো 3-4 বছরের এরকম র্যালি চলেছে। তারপর প্রায় স্টকটা 8-9 বছর দাঁড়িয়েছে আছে এখনো। যে ধরুন ইনভেস্ট করেছিল, কেউ ভালো রিটার্নও ধরুন পেয়েছে, তারপর তো সে 10 বছর আর কিছু পায়নি। সে যদি চার্ন না করে, চার্ন মানে পোর্টফোলিও রিব্যালেন্সিং, ওই দিকে ফোকাস না করে একটা স্টকেই আমি থেকে গেছি, তাহলে তো তার অপরচুনিটিটা কস্ট হয়েছে, ভেরি কস্টলি না? টাইমটা তো আর সে ফিরে পাবে না। কিন্তু সেই সময়ই আপনি, এটা এশিয়ান পেন্টসের চার্ট,
সেই সময়ের এশিয়ান পেন্টস দেখুন ক্রমাগত কিন্তু বেড়েছে, ক্রমাগত বেড়েছে। তার মানে টাইম লস্টের টাইমটার উপরেও আমাকে জোর দিতে হবে। শুধুমাত্র একটা স্টক কিনে নেব, লং টার্মের জন্য রেখে দিলাম, তা কিন্তু নয়, আমাকে অপরচুনিস্টিক হতে হবে। উদাহরণ আপনাদের সামনে আছে, এরকম অহরহ উদাহরণ পাবেন। চলুন আমি পরের স্লাইডে যাচ্ছি। আর একটা কথা থাকে সব থেকে বেশি, সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট মেন্টালিটি। ওকে, ইনভেস্টমেন্ট মেন্টালিটি আপনার ঠিক হবে না। আপনি দেখলেন উদাহরণ, বাজাজ ফিনান্সের উদাহরণ আমি আপনার সামনেই তুলে ধরলাম। এখন মনে হচ্ছে হ্যাঁ বাজাজ ফিনান্সটা থাকলে ভালো হতো। আমি মোটামুটি আপনাদের 100% তো কিছু হয় না, 99% গ্যারেন্টি দিয়ে বলছি হয়তো রাখতে পারতেন না। কেন 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 রাখতে পারতাম না, এটা কেন বলছো সঞ্জয়? আমি উদাহরণ দিয়ে বলছি। কেন বলছি আমি একটু, তাই জন্য চার্টে আসবো, তাই জন্য একটু বেরোলাম। বাজাজ ফিনান্সের চার্ট, মান্থলি চার্ট আপনাদের সামনে খোলা আছে, ঠিক আছে? বাজাজ ফিনান্সের মান্থলি চার্ট আপনাদের সামনে খোলা আছে, একটু জুম করে নিই। দেখুন স্টকটা বাড়ার মাঝে মাঝে কিন্তু এরকম ড্রডাউন দিয়েছে। এটা 2017 সালে হয়েছিল, 35% উপর থেকে পড়েছে। অনেকে হয়তো ফিয়ার হয়ে বেরিয়ে গেছেন, অনেকে হয়তো বেরিয়ে গেছেন 35%। আচ্ছা, এইখানেও এক সময় দেখছেন উপর থেকে এই জায়গায় নিচ পর্যন্ত যদি দেখি, এই ক্যান্ডেলেরও নিচ এতটুকু এসেছিল, 34%। 2000 সালের ফলটা আমি নিলামই না, কোভিড এর ফলটা আমি ধরলামই না, ওটা তো সবাই এই হয়েছে, ঠিক আছে? আচ্ছা, সাইডওয়েজ, হ্যাঁ সাইডওয়েজ দেখুন এখান থেকে এখানে এরকম ভাবে আছে, 23%-এর মতো ফল হয়েছে। তার মানে একটা স্টকের জার্নিতে কিন্তু 23%, 30% এরকম ফল হয়, অহরহ হয়, অহরহ হয়, ঠিক আছে? তার মানে তাহলে সঞ্জয় কি আমি দেখবো? আমি মানে 30% পড়লেই তো আমার ভয় লেগে যাচ্ছে, 30% পোর্টফোলিওকে রেট দেখলেই ভয়, বেরিয়ে গেলাম, তারপর আর ঢুকতে পারলাম না। এটা হয়, এটা আপনাদের প্রবলেম হয়, স্বাভাবিক ব্যাপার। এই জন্য দেখুন, এই জন্যই আমার অ্যাপ্রোচটা আমি বলবো, ব্যাপারগুলো একটু আলোচনা করব, কিন্তু এইগুলো প্র্যাকটিক্যাল জিনিস, এগুলো প্র্যাকটিক্যাল জিনিস। কেউ যদি এই দামেও 680 টাকায় ধরুন আপনি 2016 নিলেন, তা সত্ত্বেও এইসব জায়গায় 30%, এত উঁচুতে 1100 টাকায় দেখেছেন, তারপর যেই স্টক চলে আসবে আবার আপনার কেনা দামে 750 টাকায়, এদিকে 650 টাকায় কিনেছিলেন, সাথে সাথে আপনার মনে হবে উঁচুতে 1000 টাকায় ছিল, বেচে দিলাম না কেন? তারপর যখন আবার একটু উঁচুতে যাবে তখন তো বেচবেন, যে বাবা এবার দামটা চলে আসছে, অ্যাটলিস্ট বেচে বেরিয়ে যায়। এই মানসিকতাটা আমাদের থাকে। আচ্ছা, এটা একটা উদাহরণ দিলাম যে হাতে থাকে না স্টক, হাতে থাকে না, নাহলে ভালো স্টক অনেক হাতে এসেছে, কিন্তু থাকে না। ওকে, আচ্ছা, চলুন আবার আমি প্রেজেন্টেশনে আসি। তো 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 আমি একটু পেনটা নিয়ে নিই, তাহলে আপনাদের সাথে আরো একটু ভালো করে বোঝাতে পারবো যেটা আমি বলতে চাইছি। তাহলে অফেন ড্রডাউন বেসড অন মার্কেট সাইকেল অনুযায়ী মাঝে মাঝে, যেটা আমি দেখালাম চার্টে, 30%, 20%, 25% এরকম ড্রডাউন হয়। আর বিশেষ করে দেখুন আমরা রিটেল ইনভেস্টররা বেশি তো মিড ক্যাপ স্মল ক্যাপ জাতীয় স্টকে থাকি। হ্যাঁ দেখুন, সাধু সন্ন্যাসী হতে যাবেন না, না আমি তো লার্জ ক্যাপই ভালোবাসি, ওসব ওসব ছাড়ুন। মেন যে ওয়েলথ তৈরি হয় একটু মিড ক্যাপ স্মল ক্যাপেই, এবং তার দিকেই আমাদের নজর বেশি থাকে, এবং সেই থাকাটা যে ভুল তা বলছি না, ঠিক আছে? সুতরাং তাদের ক্ষেত্রে তো 20%, 30% পড়াটা কোনো ব্যাপার নয়, পড়তেই পারে। তাহলে আমাদের মেন্টালিটিটাও ওরকম হয়ে যায়, ঠিক আছে? দুটো জিনিসে আমরা চলি, ফিয়ার অ্যান্ড গ্রিড। আমরা উল্টো জিনিসটা করি, এটা তো জানেন, যখন ফিয়ার হয়ে যায় তখন আরো বেচে দিই। দেখতেই পাচ্ছেন এসআইপি করার অ্যাকাউন্ট বন্ধ হচ্ছে বেশি এখন, ফিয়ার এই সময়। আর যখন গ্রিড হচ্ছে তখন এসআইপি অ্যাকাউন্ট বেশি খুলছে। এটা মানুষের চিরন্তন অভ্যেস, এখান থেকে বেরোনো খুব মুশকিল। ফিয়ার অ্যান্ড গ্রিড এই ব্যাপারটা তো আছেই। কিভাবে এগুলোকে নালিফাই করা যায় সেটা নিয়ে বলবো, আমার অ্যাপ্রোচটা বলবো, একটু ধৈর্য ধরুন। আচ্ছা, তাহলে কি সঞ্জয় তুমি দেখালে প্রাইসও এরকম করছে, শুধু প্রাইস দেখলেও হবে না, ফান্ডামেন্টালটাও ইম্পর্টেন্ট, যেমন ইনফোসিস আর ম্যারিকোর উদাহরণ দিয়ে বললাম যে ভ্যালুয়েশন ব্যাপারটা, ভ্যালুয়েশন মানে তো ফান্ডামেন্টাল, সুতরাং ফান্ডামেন্টালটাও ইম্পর্টেন্ট। আবার প্রাইস দিয়েও বলছো যে প্রাইসটা নিচে এলে তো হাত থেকেই বেরিয়ে যাবে, তাহলে কি করব ব্যাপারটা? আমরা আমরা সবসময় একটা জিনিস দেখি, হয়
হয় আমরা শুধু প্রাইস দেখি এন্ড ফান্ডামেন্টালটা দেখি না, শুধু প্রাইস দেখি, প্রাইসটা কমে গেছে বাবা তাহলে তো বেরিয়ে যেতে হবে বা ভয় লাগছে, তাহলে আমি ফান্ডামেন্টালটা দেখছি না, শুধু প্রাইস। আবার অনেকে আছেন তারা তারা না না এই স্টকটা হয়তো ভালো, ফান্ডামেন্টালটাই দেখবো, প্রাইসটা দেখবো না। যেমন ইয়েস ব্যাংক, ইয়েস ব্যাংক চোখের সামনে 450, 350, 250, 200, 150 করে নামছে, সব করছে, না আমি তো ফান্ডামেন্টাল দেখবো, নিশ্চয়ই হয়তো ভালো, আমি ধরে বসে থাকি, প্রাইসটা দেখবো না। হয় আমরা মানে এরকমই করি, এরকমই আমরা করি, ঠিক আছে। তার 4-5টা উদাহরণ দিই, যে কোনো মানে যে কোনো একটা, হয় এটা করি বা এইটা করি, এই দুটোকে মিলিয়ে আমরা করি না কখনো, যে দুটোকে মিলিয়ে মিশিয়ে কোনো একটা অ্যাপ্রোচ। হয় প্রাইস দেখি ফান্ডামেন্টাল দেখি না, বা ফান্ডামেন্টাল দেখি প্রাইস দেখি না। আমার কাছে কিন্তু দুটোই ইম্পর্টেন্ট, যেটা আমি পরে আসছি আমার অ্যাপ্রোচে, ঠিক আছে, বা অ্যাপ্রোচ কেমন থাকা উচিত আমার পার্সোনাল যা মত হয়। চলুন এক্সাম্পল অফ ওয়েলথ ডিস্ট্রাকশন সেটা নিয়ে একটু আলোচনা করি। এক্সাম্পল, যারা একটু পুরনো তারা এই সম্বন্ধে একটু বুঝতে পারবেন, সেটা নিয়ে একটু ডিসকাস করি, তাহলে আপনাদের একটু চোখ খুলবে, চোখ খুলবে। চলুন আমি 2-3টে স্টক জাস্ট ফর এক্সাম্পল পারপাস আপনাদের সামনে রেখেছি। সুজলন আপনাদের এখন খুব প্রিয় স্টক। সুজলন তখনও যখন এসেছিল ওয়ার্ল্ডের আমার মনে হয় 3rd বা 2nd বেস্ট, মানে সব থেকে বড় কোম্পানি উইন্ড এনার্জির ক্ষেত্রে, ঠিক আছে। 2008 এইসব সময় আইপিও এসেছিল এরকম 327, এগুলো অ্যাডজাস্টেড প্রাইস, মানে ওই স্প্লিট ফ্লিট এসবের পরে 390, 400 টাকা এরকম ছিল। তারপর দেখুন 2000 পর্যন্ত, মানে 2020 প্রায় 10-12 বছরে 2 টাকায় নেমে এসেছিল স্টক, এখন আবার দেখছেন উপরে। কিন্তু ওয়েলথ তো ডিস্ট্রাক্টই করেছে ইনভেস্টরদের। আপনি হয়তো বলতে পারেন না দাদা আমি যদি জুলাই এই 2022-23 নিই তাহলে তো আমার ওয়েলথ ক্রিয়েট হয়েছে, তাহলে তো আপনি টাইমিং করছেন, তাহলে তো টাইম ফ্যাক্টরটা এসে যাচ্ছে, তাই না? কিন্তু আমাদের তো বলা হয়েছে টাইম করবোই না, আমাদের তো বলা হয়েছে আমরা টাইম করতে পারি না, সুতরাং টাইম করার চেষ্টাও করব না, এটাই তো বোঝানো হয়েছে, এটাই তো বোঝানো হয়েছে সব জায়গায় বা বোঝানো হচ্ছে। তাহলে এখানে আবার এই চার্টটা দেখছেন কেন, এই পার্টটা দেখছি কেন? এই পার্টটা তো ওই টাইমের মধ্যেই পড়ছে না, যখন কনসলিডেশন থেকে ব্রেক করছে, রাইট? রাইট, ওকে ওকে। বা নিচ থেকে হায়ার হাই হায়ার লো তৈরি করছে প্রায়, দেখুন এই লো এই লো, এই লো হায়ার হায়ার লো এবং হায়ার হাই হায়ার হাই। একই একই হঠাৎ করে টেকনিক্যাল চলে আসছে কেন, হঠাৎ করে টেকনিক্যাল চলে আসছে কেন? ইনভেস্টমেন্ট মানে তো ফান্ডামেন্টাল শেখানো হয়েছে, তাই না? ব্যাপারগুলো বোঝার চেষ্টা করুন, আমি কোন দিকে আপনাদের বলছি। যা আমাদের শেখানো হয় অর্ধেক জিনিস কিন্তু মিথ, ঠিক আছে, বা সচরাচর বলা হয়, ঠিক আছে। সুজলন, ভাকরাঙ্গি যারা জানেন না তারা তারা জানি না, একটু পুরনো হলে আপনারা ভাকরাঙ্গি স্টকটা জানতে পারবেন। ভাকরাঙ্গি দেখুন যখন এসেছিল 2010-11 বারে কম্পিউটারের নতুন নতুন জিনিস করছিল, একটু আইটি ফাইটির ব্যাপার, সুন্দর এখান থেকে বেড়েছে দেখছেন। তখন সব টিভিতে এগুলোকে কভার করা হতো, বিভিন্ন টিভিতে কভার করার 2015-17 এরকম। যদি দেখেন স্টকটা, যদি দেখেন আপনি স্টকটা অবাক হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। আমি টপ থেকেই ধরলাম 2008-এর পড়ার পর 2010 থেকে যখন বাড়লো আমি টপ থেকেই ধরলাম, টপ থেকে 7174% রিটার্ন, মানে 71 গুণ হয়েছিল, 71 গুণ, 71 টাইমস। কত বছরে হয়েছিল? 2010 থেকে 17, 7 বছরে, 7 বছরে 70 গুণ, মানে সব স্ট্রিটে তখন ভাকরাঙ্গি নিয়েই আলোচনা, ভাকরাঙ্গি নিয়েই আলোচনা, এবং অনেকে এই উপরের অনেক দামে অনেকে কিনেছেন, অনেকে। কারণ তখন টিভি ফিভিতে সবে আসতো, এখন এখন টিভিতেও আসে না। যে অ্যানালিস্টরা এইসব নিয়ে তখন আলোচনা করতেন বলতেন, তারাও এখন আর বলেনও না, জানেন এইও করেন। কেন 7 বছরে 70 টাইমস দিয়েছে বুঝতে পারছেন, সব টিভিতে ফিভিতে তখন আসছে অলরেডি। আজকে কি, আজকে স্টকটা সারাক্ষণ নিচেই আছে, 10 টাকায় পড়ে আছে। ওয়েলথ ডিস্ট্রাকশন। রোলটা নিয়ে কেন বলছি, রোলটায় অ্যাজ আ ডিসক্লেমার, মানে আমার বাবারও ইনভেস্টমেন্ট ছিল তখন এই 2000 এইসব সালে, তখন স্টকটা বেড়েও ছিল, তখন তো শেয়ার পেপার হতো, শেয়ার পেপারে রোলটা, ঠিক আছে, তাই জন্য নিলাম। দেখুন ওয়েলথ ডিস্ট্রাকশন কেমন হয় ইনভেস্টরদের, দেখতেই পাচ্ছেন।
সালে .com বাবল চলছে, বুম চলছে, এটা আইটি রিলেটেড কোম্পানি, ঠিক আছে। 2008 ফাটে একটু আবার এসেছিল ওই একই দামে, কিন্তু ঠিক আছে, এখন এখানে কেউ জানে না, রোলটা নিয়ে কথাও হয় না, 2 টাকায় পড়ে আছে, কোনো বিজনেস মডেল নেই, কিছু নেই, চলছে। কিন্তু তখন খুব আলোচনা হতো রোলটা নিয়ে। ওকে, রিলায়েন্স পাওয়ার, রিলায়েন্স কোম্পানির, এই রিলায়েন্স পাওয়ারের আইপিও যখন এসেছিল বিশাল মারমার কাটছিল 2007-08-এ, একটু মনে করে দেখবেন, যারা পুরনো তারা হয়তো জানবেন, ঠিক আছে। এখানেও দেখুন, এগুলো অ্যাডজাস্টেড প্রাইস, তখন থেকে দেখুন ওয়েলথ ডিস্ট্রাকশনই করেছে। হ্যাঁ, এইসব জায়গায় তো ওই টেকনিক্যালটা চলে আসছে, আপনি তো টাইম করবেন না, জানেন। তাহলে তাহলে ব্যাপারটা তো যে কখন কোন সাইকেলে আপনি স্টকে ঢুকছেন সেটাও ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। শুধু তো তার ফান্ডামেন্টালটা ম্যাটার যে করছে তা নয়, কোন সাইকেলে আপনি ঢুকছেন। যারা এইখানে ঢুকেছে 2 টাকায় 3 টাকায়, যদিও পেনি স্টকে ইনভেস্ট করতে নেই, ঠিক আছে, আমি কথার কথা বলছি, আপনি যদি এখানে বলেন, তো এটা তো তাহলে টেকনিক্যাল হয়ে যাচ্ছে আবার। তাহলে অ্যাপ্রোচটা কি থাকবে, এটা নিয়েই আমাদের অনেকের ডাউট থাকে, অনেকের এই থাকে। আমি ডেটা দিয়ে আপনাদের সামনে তাই তুলে ধরছি। চলুন, আমি এই উদাহরণ দিলাম, এরকম 4টে উদাহরণ দিলাম, এরকম অহরহ উদাহরণ আছে, আপনাদের সামনেই আছে। আপনাদের সামনেই আছে, বুল মার্কেটে পার্টিসিপেট করেনি ইন্ডাসইন্ড ব্যাংক, আপনাদের সামনেই আছে। ইয়েস ব্যাংকের উদাহরণ আর আমি নিইনি, ইয়েস ব্যাংকটা তো এত ভালো ছিল। মিড ক্যাপ ব্যাংকের মধ্যে ইয়েস ব্যাংক আর ইন্ডাসইন্ড ব্যাংক, এই দুটোকে ওই যমজ ভাই বলা হতো। তারা কোথায়? ইয়েস ব্যাংক স্পেশালি কোথায়? ইনভেস্টরদের কি তৈরি করেছে? কিন্তু দেখুন, দেখুন, অবাক হয়ে দেখবেন যে আপনি যখন ইয়েস ব্যাংক থেকে হয়তো যাদের ছিল তারা যখন বেরোবার ডিসিশনটা নিচ্ছে, তার অনেক আগে কিন্তু মিউচুয়াল ফান্ড ওরা কিন্তু বেরিয়ে গেছে। পিছনের পোর্টফোলিও দিয়ে দেখুন, ইয়েস ব্যাংক আগে কিন্তু মিউচুয়াল ফান্ডের হাতে ছিল। আপনার কি মনে হয় মিউচুয়াল ফান্ডের হাতে ছিল না? এত ভালো ব্যাংক ছিল, মিড ক্যাপের ভালো ব্যাংক ছিল, ইয়েস ব্যাংক অনেকের পোর্টফোলিওতে ভরে ভরে ছিল। তারা কেন এক্সিট করলো ইয়েস ব্যাংক থেকে? ফান্ড ম্যানেজাররা কেন এক্সিট করলো? তাদের তো লং টার্ম ইনভেস্টমেন্ট থাকা উচিত, তারা কেন ইনভেস্ট করলো? আচ্ছা, ফান্ডামেন্টালটা খারাপ হয়েছে বলে। ওকে, ওকে, তার মানে লং টার্মের মিথ নয়, লং টার্মটা একটা মিথ। আমাকে দেখতে হবে ফান্ডামেন্টাল এবং তার প্রাইস, দুটো জিনিস। কেন তাও বলবো, এবার আমার অ্যাপ্রোচে আসি। এটা তো শুনলেন ব্যাপারে, আমি ডেটা দিয়ে বললাম, একটাও আমার ধারণা থেকে বলিনি, সব আপনার ডেটা দিয়ে বলা। এবার আসুন, হোয়াট ইজ মাই অ্যাপ্রোচ, তাহলে আমার অ্যাপ্রোচ কি হবে? আমার অ্যাপ্রোচ সবসময় এরকম থাকে, আমার অ্যাপ্রোচ সবসময় থাকে মিক্স ফান্ডামেন্টাল উইথ টেকনিক্যাল। মিক্স ফান্ডামেন্টাল উইথ টেকনিক্যাল। ফান্ডামেন্টালটা অবশ্যই দেখবো, ভ্যালুয়েশন থেকে শুরু করে বিভিন্ন অন্যান্য যে জিনিস, তার মধ্যে কর্পোরেট ম্যানেজমেন্টটা কেমন, তার কোন সাইকেলে ওই সেক্টরটা আছে, তার পার্সপেক্টিভটা কেমন, সেগুলো তো ফান্ডামেন্টালের মধ্যে পড়ছে। আপনি আশেপাশে তাদের বিজনেস দেখতে পাচ্ছেন কিনা, সেগুলো তো দেখবো। কিন্তু তার সাথে টেকনিক্যাল অ্যানালিসিসটাও আমি ম্যাচ রাখবো। কারণ এই যে ইয়েস ব্যাংকের ফলটা এসেছিল না, ইয়েস ব্যাংকের ফলটা যে এসেছিল সেটা কিন্তু অনেকটা টেকনিক্যাল। মার্কেট যখন মোটামুটি দাঁড়িয়ে আছে, তখন ইয়েস ব্যাংক কিন্তু লোয়ার এই করে যাচ্ছিল। এটা একটা ইন্ডিকেশন দেয় যে কিছু ফান্ডামেন্টালি খারাপ হচ্ছে। কারণ রিটেলারদের, আমি আবার বলি, রিটেলারদের একটা লিমিটেশন আছে। কি লিমিটেশন? যে আমরা না ফান্ডামেন্টালটা অনেকটা পরে জানতে পারি, মিনিমাম 4 মাস, মিনিমাম 4 মাস। কেন? 3 মাস তো আপনার কোয়ার্টারলি রেজাল্ট 3 মাস বাদে বেরোয়, 3 মাস বাদে বেরোয় না, অ্যাকচুয়ালি 4 মাস বাদে বেরোয়। মানে কোয়ার্টার ধরুন 1, এপ্রিল, জানুয়ারি, এপ্রিল, মে, জুন, একটা কোয়ার্টার হলো। জুলাই বা অগাস্টে গিয়ে এই 3টে কোয়ার্টারের এই কোয়ার্টারের রেজাল্ট বেরোবে, তাই না? অগাস্ট মাসে হয়তো পাবেন। তাহলে কি অলরেডি 4 মাস অতিবাহিত হয়ে গেছে, কোম্পানিতে যা হওয়ার হয়ে গেছে ফান্ডামেন্টালি, হয়তো যদি খারাপ কিছু হয়। সুতরাং আপনি যখন খবরটা পাচ্ছি, আমরা যখন পাচ্ছি, তখন ইনসাইডাররা অলরেডি জানে ব্যাপারগুলো, কিন্তু দামটা কিন্তু আমাদের থেকে লুকানো যাবে না। যদি দেখেন রিলেটিভলি আন্ডার পারফর্ম করছে, হ্যাঁ, নিফটিও ধরুন নিচে গেছে 20%, আমার স্টক মিড ক্যাপ সে 25% মাইনাস হয়েছে, ইজ ওয়েল অ্যান্ড গুড, এটা তো মার্কেটের সাথে পড়ছে, কোনো অসুবিধা নেই। কিন্তু নিফটি দাঁড়িয়ে আছে, বা বাজার দাঁড়িয়ে আছে, বা মিড ক্যাপ স্মল ক্যাপ দাঁড়িয়ে আছে, বিভিন্ন আরো ইন্ডিকেটর আছে যেগুলো আমি আমার কোর্সেও আলোচনা করব, অনেক কিছু দাঁড়িয়ে আছে, কিন্তু আপনার স্টকটা অন্যরকম বেগরবাই দেখাচ্ছে। তার মানে আমার সাবধান হওয়ার সময় এসেছে, সাবধান হওয়ার সময় এসেছে।
তাই জন্য মিক্স ফান্ডামেন্টাল উইথ টেকনিক্যাল অ্যানালিসিস, এইগুলো করলেই কিন্তু ওয়েলথ তৈরি হয়। আর ওয়েলথ যা তৈরি হয় না, ইনভেস্টমেন্টে ওয়েলথ যা তৈরি হয়, সেটা মোটামুটি নেক্সট জেনারেশনদের জন্য করে রেখা দেওয়া যায়। এরকম ওয়েলথ কিন্তু তৈরি করতে পারে ইনভেস্টমেন্ট। আচ্ছা, অ্যানালাইজ ইকোনমিক অ্যান্ড মার্কেট কন্ডিশনস অ্যান্ড সাইকেল, এটাও আমি করি। এটা খুব ইম্পর্টেন্ট, এটা আমরা অনেকেই করি না, আমরা শুধু স্টকের উপর ফোকাস করি, কি দামে নেব, ধরুন একটু ফান্ডামেন্টাল আর টেকনিক্যালটাও জানলাম, ব্যাস ওইটুকুনি ছেড়ে দিলাম। ব্যাপারটা তা নয়, আমাকে একটু ইকোনমিক দেখতে হবে, একটু মার্কেট কন্ডিশন দেখতে হবে। যেমন যেমন একটা উদাহরণ দিই, সবাই বলবেন আপনাদের সামনে একটা স্টক এরকম ভাবে ওয়েলথ ডিস্ট্রাক্ট করে সেম জায়গায় চলে এলো, টাইম ডিস্ট্রাকশন মানে ওয়েলথ ডিস্ট্রাকশন আপনাদের সামনে, সেটা হলো পিভিআর। মনে করে দেখুন পিভিআর নিয়ে কি হাইপ চলছিল, কিন্তু যেই এখন কজন পিভিআর এ গিয়ে, পিভিআর আইনক্সে গিয়ে সিনেমা দেখেন? সবাই তো ওটিটি প্ল্যাটফর্ম, নেটফ্লিক্স থেকে শুরু করে অন্যান্য যা যা ওটিটি প্ল্যাটফর্ম গুলো আছে সেখানে দেখা হয়। তার মানে কি মার্কেট কন্ডিশন বা সাইকেলটা ঘুরে গেছে, মানুষের টেস্ট চেঞ্জ হয়ে গেছে। পিভিআর কি তখন খারাপ কোম্পানি ছিল? না, ছিল না। তখন ভোরে ভোরে অনেকে পিভিআর নিয়েছেন, অনেক টিভিতে বলা হয়েছে। এখন দেখবেন আর পিভিআর তেমন অর্থে বলা হয় না, মাঝে মাঝে যদি একটা ব্লকবাস্টার মুভি রিলিজ হয় তখন একটু হয়তো বলা হয় বা বাড়লো। তেমন সেই অর্থে ওয়েলথ তো ক্রিয়েট করে দেয়নি বিগত 3-4 বছরে, তাহলে তো অনেক নিউজে দেখতে পারতেন। আর বিজনেস পার্সপেক্টিভটাও কেমন হচ্ছে সেটাও আমাদের এই জানা নেই, যেহেতু ওটিটি থেকে কম্পিটিশন আসছে, অন্যান্য ব্যাপারগুলো আসছে। আপনাদের সামনের উদাহরণ, এরকম অহরহ উদাহরণ আছে। ঠিক আছে, রিসেন্টলি ভাবুন না, কিছুদিন আগে আমি এইগুলো বলছি, একটু বলবেন চ্যাট বক্সে, পারলে হ্যাঁ না লিখতে পারেন, কিন্তু ঠিক আছে আমি এখন চ্যাট দেখছি না, আপনাদের সামনে উদাহরণ দিই। কিছুদিন আগে সুগার স্টক গুলো, কিছু মাস আগে সুগার স্টক গুলো খুব নাচানাচি করছিল, ওই ইথানল ব্লেন্ডিং এসব গুলো হবে, সুগার স্টক নিয়ে আমার ইউটিউবে প্রচুর প্রশ্ন আসতো কয়েক মাস আগে। এখন বিগত 3-4 মাস ধরে আর আসে না। কেন আসে না? এখন আর ওগুলো নিয়ে নাড়াচাড়া নেই, তাই আসে না। এখন সরকারের পলিসি একটু অন্যরকম হয়ে গেছে, তাই আসে না। ব্যাপারগুলো একটু কেমন যেন হলো। তাহলে এই ব্যাপারগুলো কিন্তু আমাদের রাখতে হবে যে ইকোনমিক, এই যে আইটি স্টক গুলো এখন পড়ছে, মিউচুয়াল ফান্ড গুলো এক্সিট করেছে বলেই করছে, তাহলে তারা কি নিশ্চয়ই ইকোনমিক আর মার্কেট কন্ডিশনটা একটু অন্যরকম ভাবে দেখছে। আবার যখন মার্কেট কন্ডিশন বা ইকোনমিক সাইকেলটা ওই সেক্টরের জন্য বা ওই স্টক গুলোর জন্য কন্ডিউসিভ হবে, তখন আবার আমাদের ওইগুলোকে নিতে হবে বা দেখতে হবে। এই ব্যাপারটাকেও তো মাথায় রাখতে হবে। আমাদের শুধু স্টক এবং এইটা নিয়ে করলে হবে না। আরেকটা উদাহরণ দেখুন, আপনাদের নামে জানা স্টক গুলোকে নিয়ে বলছি, আরেকটা বাটা। এরকম কেউ নেই যারা আমরা বাটার জুতো স্কুল লাইফে পড়িনি, এরকম কেউ নেই প্রায়, বা আমাদের পুরো লাইফে একটাও বাটার জুতো পড়িনি এরকম প্রায় কেউ নেই। বাটা খারাপ তো কোম্পানি নয়। কোভিড এর পর সুন্দর বাড়লো, কোভিড যখন বেরোচ্ছিল, কারণ কোভিডে সবাই জুতো কেনা বন্ধ করে, জুতো কিনবে কি, বাড়িতেই তো বসে আছে 1 বছর। তারপর যেই অফিস কাছারি খোলা শুরু হলো, দেখলো যে এই জুতোটা তো পুরনো হয়ে গেছে, চলো জুতো ফুতো কিনি। ফুটওয়্যার সেক্টরটা তখন দারুণ বাড়লো, রিল্যাক্সো, বাটা সবকিছু হলো। তারপর এখন কোথায় তা? 1-2 বছর, এই এখন 1-2 বছরে তাদের আর কথা শুনতে পাচ্ছেনও না। 23-24-এর বুলরানেও তারা পার্টিসিপেট করেনি। হলোটা কি? যারা ইনভেস্ট করে রেখেছিল তারা কি করবে? তারা তো বাটা ভালোর জন্যই করেছে এবং লং টার্মের জন্য রেখেছে, 3-4 বছর অলরেডি হয়ে গেছে, লং টার্ম ইনভেস্টর। কিন্তু মার্কেট কন্ডিশনটা তারা জাজ করেনি, ইকোনমিকটা জাজ করেনি যে কি হচ্ছে, সেই অনুযায়ী এন্ট্রি বা এক্সিটটা প্ল্যান করেনি, বা রিব্যালেন্সিংটা, পোর্টফোলিও রিব্যালেন্সিং বা সেক্টর রিব্যালেন্সিং যেটা ফান্ড ম্যানেজাররা করে, সেই ধরনের অ্যাপ্রোচটা নেয়নি। তাই জন্য এই ব্যাপারগুলো হয়েছে। তাই জন্য তাই জন্য আমি এই জিনিসগুলো অ্যানালিসিস করব বেসড অন মাই প্যারামিটার। আমার কিছু প্যারামিটার অবশ্যই আছে, যেগুলো আমি কোর্সেও আমি পড়াই, প্যারামিটার নিশ্চয়ই আছে, এগুলো সব ডিফাইন্ড জিনিস নিয়ে আমি যাব। তার উপর বেস করে কিন্তু আমাদের এই জিনিসটা করতে হবে যে পোর্টফোলিও অ্যানালাইজ করব, এবং যখন এই যে হোয়েন রিকোয়ার্ড, যখন রিকোয়ার্ড নেই তখন ওই পোর্টফোলিওকে খুঁটিনাটি করা, ওটা তো ট্রেডিং হয়ে গেল, ওই সব দরকার নেই। লং টার্ম পোর্টফোলিও মানে যখন দরকার হবে এইসব অ্যানালিসিস করে আমি দেখবো হ্যাঁ সত্যি দরকার, দেন আই উইল টেক অ্যাকশন। That action should be reducing the exposure from a particular sector or from a particular stock,
or increase the allocation from a particular stock or from a particular stock or a sector. এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে? এটাকে বলে রিব্যালেন্সিং। প্লাস নিজের ডেট পোর্শন কত আর ইকুইটি পোর্শন কত সেটাও একটা রিব্যালেন্সিং এর অঙ্গ হয়ে পড়ে, সেটাও আছে। আবার কেউ কেউ স্টকের সাথে মিউচুয়াল ফান্ডও ইনভেস্ট করেন, তাহলে দুটোকে মিলিয়ে একটু দেখা যে আমার টোটাল রিস্ক এক্সপোজারটা কত, টোটাল ব্যাপারটা কিভাবে রিব্যালেন্সিং করা যায়, এরকম জিনিসগুলো। এইভাবে একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচ নিলেই কিন্তু আমাদের পোর্টফোলিওটা ভালো মতন পারফর্ম করবে। মার্কেটকে দেখুন, আমরা ডাইরেক্ট স্টকে আসছি কেন? সোজা কথা, মার্কেটকে আউট পারফর্ম করার জন্য। তো না হলে তো মার্কেটেই ইনভেস্টেড থাকলেই হলো, নিফটিতে ইনভেস্ট থাকলেই হলো। মার্কেটকে আউট পারফর্ম করে কেন আমি ডাইরেক্ট স্টকে বেশি রিস্ক নিচ্ছি, তাহলে রিস্ক নিলে আমি রিওয়ার্ডটাও বেশি পাবো, এই আশা তো অ্যাটলিস্ট থাকবে। তার জন্য কিন্তু আমাদের একটু অ্যাক্টিভ থাকতে হবে। অ্যাক্টিভ মানে প্রত্যেক দিন যে মার্কেট দেখতে হবে বা মার্কেটে মানে টুকিটাকি কিছু করতে হবে তা একদমই নয়, তা একদমই নয়। আমার যে প্যারামিটার গুলো থাকে, আমার যে অ্যাপ্রোচটা থাকে, সেটা কিন্তু একদমই তা নয়। কিন্তু একটা ইনফর্মড ইনভেস্টর হয়ে এই ব্যাপারগুলোকে মাথায় রেখে কাজ করতে হবে। না হলে আমরা কিন্তু ওই যে হাসি খেলার ছলে সবকিছু করব আর ভাববো যে পোর্টফোলিওটা সুন্দর বাড়বে এবং নেক্সট জেনারেশনকে গিফট করে যাব, হ্যাঁ, তার জন্য এখন কোনো পরিশ্রম করব না, খাটবো না, দ্যাট উইল নট গোয়িং টু ওয়ার্ক। ওকে, চলুন তাহলে এইটা থাকে আমার অ্যাপ্রোচ। এবং আমি বলবো আপনারাও যারা ইনভেস্ট করেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, এইগুলোর পয়েন্টগুলোর উপর একটু নজর দিয়ে কাজগুলো করবেন। আপনার হয়তো নিজের কিছু প্যারামিটার হতে পারে, বলছি না যে আমার থেকেই কোর্স করে বা আমার থেকেই ক্লাস করে শিখতে হবে, তা নয়। নিজের কিছু হয়তো প্যারামিটার থাকলো, নিজের হয়তো কিছু টেকনিক্যাল অ্যানালাইসিস থাকলো, সেগুলো করবেন। ইকোনমিক এবং মার্কেট কন্ডিশন নিয়ে একটু ওয়াকিবহল থাকবেন, সেগুলো নিয়ে একটু ভাববেন, চিন্তা করবেন, একটু চর্চা করবেন। করে যখন দরকার হবে পোর্টফোলিও, সেই অর্থে রিব্যালেন্সিং, সেই অর্থে ওই জিনিসগুলো কিন্তু একটু করবেন, ঠিক আছে? লাস্ট স্লাইড, তারপর আপনার প্রশ্ন উত্তরে আমি যাব। চ্যাট বক্সে প্রশ্ন করবেন, ঠিক আছে? তো তো এই কোর্সে আমি কি জিনিসগুলোর উপর ফোকাস করব? আপনাদের ডেটা দিয়ে বললাম, যে অ্যাপ্রোচটা আমি উপরের আগের স্লাইডে দেখালাম, সেই অ্যাপ্রোচটাই আমি আপনাদের সামনে তুলে ধরবো, যে আমার প্যারামিটার গুলো কি থাকে, আমার ব্যাপারগুলো কি থাকে, আমি কোন কোন বিষয়ের উপর নজরটা দিই, কখন নজর দিই, কখন নজর দিই না, কখন পোর্টফোলিও রিব্যালেন্সিং করি, কখন করি না, সেই ব্যাপারগুলো, ঠিক আছে? পোর্টফোলিও রিব্যালেন্সিং এর যে অ্যাপ্রোচ, সেটা নিয়ে ডিটেলসে থাকবে। তারপর আরেকটা জিনিস যেটা আমি ইনক্লুড করেছি, যেটা আমি আপনাদের এই ওয়েবিনারে সময় ইনক্লুড করেছি, সেটা হচ্ছে এইটা। দেখুন, ইনভেস্টমেন্ট ব্যাপারটা না, ইনভেস্টমেন্ট ব্যাপারটা অনেকটা পার্সোনাল হয়ে থাকে। ধরুন গোল কিছু আছে, নিজের এই সব আছে, সেগুলো আপনার ক্লাসে ধরুন 40-50 জন স্টুডেন্ট, তার সামনে প্রশ্ন করতেও একটু আমতা আমতা বা একটু বাধো বাধো আমাদের ঠেকে। হ্যাঁ, ধরুন ইন জেনারেল প্রশ্ন কিছু, ইন জেনারেল যেগুলো ফিনান্সিয়াল অ্যাডভাইস নয়, ইন জেনারেল, সেগুলোও করতে আমাদের একটু আমতা আমতা ঠেকে। কারণ এখানে আমাদের পোর্টফোলিওর পয়সার ব্যাপার আছে। হ্যাঁ, আমি হয়তো বলতে রাজি নই যে আমার 5 লাখ টাকার পোর্টফোলিও, সবার সামনে বলতে রাজি নই, ঠিক এরকম থাকে। সুতরাং এই ক্ষেত্রে কিন্তু ক্লাস তো হবেই, তার সাথে সাথে আপনাদের যারা ক্লাসে এনরোল করবেন, তাদের জন্য স্পেশাল 1-to-1 সেশন আমার সাথে থাকবে। 1-to-1 সেশন 45 মিনিটের একটা আপনাদের সাথে থাকবে। আপনাদের আগে থেকে টাইম সময় জানিয়ে দেওয়া হবে, তখন ভিডিও কল করে বা আপনাদের মেথডটা বলে দেওয়া হবে, সেইখানে আপনি আমার সাথে জুড়বেন। 1-to-1 45 মিনিট আপনার যাবতীয় প্রশ্ন আমার সাথে করবেন, সেই জিনিসগুলোর আমি যতটা পারি উত্তর দেওয়ার চেষ্টা করব। মানে 1-to-1 একটা আমার সাথে সেশন আপনারা এই কোর্সে পাবেন, যেটা কিন্তু অন্য কোনো কোর্সে, আমার কিন্তু রিসেন্ট কোনো কোর্সে নেই। সেই ব্যাপারটা পাবেন, কারণ ইনভেস্টমেন্ট জিনিসটা বা এই ব্যাপারটা একটু লং টার্মের জন্য। লং টার্ম, আবার বলছি, হ্যাঁ, এই সঞ্জয় এই যে বললে লং টার্ম, না না, আপনি ইনভেস্টেড থাকবেন লং টার্ম, কিন্তু মাঝখানে মাঝখানে পোর্টফোলিও রিব্যালেন্সিং অ্যানালিসিস এগুলো হতে থাকবে। কিন্তু আপনি থাকবেন 20 বছর 30 বছর মার্কেটে, যত বছর আপনি ইনভেস্টেড থাকতে চান থাকবেন, সেটা তো লং টার্ম হবে। কিন্তু মাঝে মাঝে ওই একটা স্টক নিলাম আর ঘুমিয়ে গিয়ে 20 বছর বাদে উঠলাম, তা নয়। মাঝখানে আমার অ্যানালিসিসটা চলবে। আর যদি রিব্যালেন্সিং দরকার হয়, when required then I will rebalance, ওকে, সেই ব্যাপারটা। তো তার মধ্যে সেটা অনেকটা পার্সোনালাইজড কিছুও থাকে, তার জন্য আপনারা কিন্তু 1-to-1 সেশনও পাবেন 45 মিনিটের, যেটা একটু অ্যাডেড পাওয়া। প্লাস আপনারা ওয়েবিনারে এলেন, আমার সাথে এই 1 ঘন্টা দিচ্ছেন,
তারও একটা ব্যাপার। যারা এই ওয়েবিনারটা অ্যাটেন্ড করছেন তাদের জন্য কুপন রেখেছি, যার মধ্যে অলরেডি আমি ডিসকাউন্টেড প্রাইস রেখেছি কোর্সের 4999, যেটা মোটামুটি ডিসকাউন্টেড 25% এর মতো ডিসকাউন্টেড প্রাইস। তার উপরে আরো 5% এর ডিসকাউন্ট আপনারা পাবেন, যেটা এই নিউ ইয়ার, বাংলা নববর্ষ চলছে, তাই এই নিউ ইয়ার উইকের জন্য আপ টু 28 এপ্রিল পর্যন্ত আছে কুপন কোড নিউ ইয়ার। আপনারা যখন পারচেজ করবেন তখন এই কুপন কোডটা দেবেন নিউ ইয়ার, তাহলে কিন্তু 5% এর আরেকটা অ্যাডিশনাল ডিসকাউন্টও কিন্তু আপনারা পেয়ে যাবেন, প্লাস এই স্পেশাল 1-to-1 সেশনটাও আপনারা পেয়ে যাবেন। কুপন কোড নিউ ইয়ার এটা ইউজ করবেন, ঠিক আছে? সব ক্যাপিটালে নিউ ইয়ার। ওকে, এটা ছিল আমার আমার অ্যাপ্রোচ বা আমার কি বলবো প্রেজেন্টেশন আজকের দিনের জন্য। এবার ধরুন হ্যাঁ, এবার আপনাদের আমি ব্যাপারটাকে আপনাদের জন্য ওপেন করব, আমার সেশনটা আপনাদের সামনে, মানে কোশ্চেন অ্যান্সার সেশন। আপনারা চ্যাট বক্সে প্রথমে লিখতে পারেন যে সেশনটা কেমন লাগলো, কিছু একটু নতুন জিনিস জানলেন বুঝলেন সেগুলো কেমন। তারপর আমি বলছিলাম এই যে আর পাওয়ারের আইপিও পেয়েছিলাম, এখনো আছে, বেরোতে পারেনি, বরুণ সাহা বলছেন। বরুণ সাহা আমার মানে আমি অনেক দিনের পরিচিত, উনি অনেক মার্কেট ভেটারান বলতে পারেন, অনেকদিন আগে আছেন, আইপিও পেয়েছিলাম, বুঝতেই পাচ্ছেন অনেক দিনের পুরনো। তো ওই যে বেরোতে পারেনি, আছে তার টাইম লস, পয়সার লস, সেটা তো আছেই। এই ব্যাপারগুলো হয়, আমরা রিটেলাররা ফেসে যাই, এর মধ্যে কোনো কিন্তু এই নেই, তো সেটা হয়। ক্লাস কি নির্দিষ্ট ডেটে হবে? হ্যাঁ, 3rd মে থেকে শুরু, প্রত্যেকদিন রাতের দিকেই ক্লাস আমি রাখি, যাতে জব যারা করেন, ব্যবসা করেন, তারাও যাতে রাত ওই 8:30-9টা থেকে ক্লাস আমার চালু হয়। সুতরাং সবাই ব্যাপারটা পাবেন, সবাই ক্লাসটা করতে পারবেন। ফান্ডামেন্টালও থাকবে। তা আমার অ্যাপ্রোচ কি? ফান্ডামেন্টাল প্লাস টেকনিক্যাল। আমি তো অ্যাপ্রোচটা আমি বললাম সব জিনিসই থাকবে, এই যে মিক্স ফান্ডামেন্টাল উইথ টেকনিক্যাল অ্যানালিসিস। আমার অ্যাপ্রোচটা আমি আপনাদের সামনে করব, ইকোনমিক অ্যান্ড মার্কেট কন্ডিশন, সাইকেল ব্যাপার, এই সব জিনিসগুলো, ঠিক আছে? আপনাদের কেমন লাগলো এটা একটু বলবেন সেশনটা। আশা করি আপনারা কিছু জানতে বুঝতে পারলেন, ডেটা দিয়ে বললাম। দারুণ, যে ভেবে জয়েন করেছি তার থেকে অনেক বেশি পেয়েছি, ভেরি গুড, খুব সুন্দর দাদা, এইভাবে কোনোদিন ভাবি না। হ্যাঁ, এইভাবে ইনভেস্টমেন্ট নিয়ে কেউ বলে না, ট্রেডিং নিয়ে তো প্রচুর পাবেন, প্রচুর ভিডিও আছে ইউটিউবে, আমার চ্যানেলেও আছে, অহরহ পারেন। ইনভেস্টমেন্টটা যে আসলে কি আমাদের যা দেখানো হয় আর যা করে এই বড় বড় ইনভেস্টাররা সম্পূর্ণ আলাদা। আমি তো বাটা পিভিআর এর উদাহরণ দিলাম, এগুলো খারাপ কোম্পানি কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে? আপনি নিজেই বলুন। কিন্তু টাইমটা লস হচ্ছে, সেটাও তো একটা লস, তাই না? এগুলো নিয়ে কেউ কথাই বলবে না আপনাদের সামনে। জিও ফিনান্স, টাটা মোটরস নিয়ে কিছু বলুন দাদা। ওই টেকনো ফান্ডা অ্যাপ্রোচ হলে আমি টাটা মোটরস থেকে একটা ধরুন টেকনিক্যাল অনুযায়ী তখন হয়তো এক্সিট করে যেতাম, তখন হয়তো। জিও ফিনান্সের তো ব্যবসাটা তৈরি হয়নি, আমি আবার বলেছি, জিও ফিনান্স নিয়ে কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস বা এইসব ব্যাপার নয়। জিও ফিনান্স তো মানে ব্যবসাটাই তৈরি হয়নি, তা আপনি ফান্ডামেন্টাল অ্যানালিসিসটা করবেন কি করে? যখন আমি আমার চ্যানেলে বলেছিলাম, আমি বলেছিলাম মিনিমাম 3 to 5 ইয়ার্স ব্যবসা তৈরি হতে লাগবে, 5 ইয়ার্স এর পর অ্যানালিসিস। এখন যারা নিচ্ছেন, এটা আমি বলেছিলাম, কারণ জিও ফিনান্সের ব্যবসা তৈরি হয়নি। আর স্টকটা যদি উপর থেকে 40% কারেক্ট হয়, বাজাজ ফিনান্সও তো আপনারা দেখলেন 30-40% অহরহ কারেক্ট হয়েছে। তাই জন্যই বলেছি যে একটা পোর্টফোলিওর একটা অ্যালোকেশন মিক্সও থাকবে, যে 5% এখানে না 7% এখানে, সেই সবগুলোও আছে। অনেক অঙ্ক কষে রাখলেই আপনি ভালো স্টক হাতে রাখতে পারবেন, না হলে ভালো স্টক হাত থেকে বেরিয়ে যাবে। এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন। হ্যাঁ, ভালো আছি পান্থ। পান্থ, তোমাকে অনেকদিন পরে দেখছি বা মানে শুনছি, অনেকদিন বাদে তোমার কোনো কথা সেশন জয়েন করলাম, ভালো লাগলো। হ্যাঁ, আশা করি তুমিও ভালো আছো, আবার নতুন জ্ঞান পেলাম, ভেরি গুড, ভেরি গুড। এবার আপনার যদি কোনো প্রশ্ন থাকে, ইন্ডিভিজুয়াল স্টক নিয়ে করবেন না, কোনো যদি সেক্টর বা এসব নিয়ে থাকে আপনি করতে পারেন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। হাতি দেখানোর দাঁত এরকম, চীনা এরকম, আচ্ছা। এমও নিফটি মোমেন্টাম 50 ইন্ডেক্সের ফান্ডে ইনভেস্ট করি দ্বারা, শুধু একটা ফান্ডেই তো ইনভেস্ট নিশ্চয়ই করেন না, করলে ভুল করেন। নিফটি মিড ক্যাপ 150 মোমেন্টাম ইন্ডেক্স ফান্ডে সিপ করা, আপনি শুধু কি এই যে পলাশ সৌভিক, আপনি কি শুধু একটা ফান্ডেই ইনভেস্ট করেন? তাহলে তো উচিত নয়। মোমেন্টাম ফান্ড ইজ এ রিস্কি, রিস্ক টু রিওয়ার্ড, রিওয়ার্ডও বেশি, রিস্কও বেশি। আমি শুধু একটা ফান্ডে ইনভেস্ট করি তাহলে তো উচিত হলো না, একটা 4-5টা ফান্ডের পোর্টফোলিও তৈরি করে করা উচিত, যেখানে আপনার অ্যালোকেশন প্রত্যেকটা ফান্ডের 10% বা 5%, 10%, 20% থাকলো, দেন ইট ইজ ওকে। এবং এটা তো হাই রিস্ক হাই রিওয়ার্ড গেম, বারবার বলেছি। আপনি আসবেন স্মল ক্যাপে,
আর আপনি আসবেন মোমেন্টাম ফান্ডে, এদিকে এক্সপেক্ট করবেন মার্কেট 20% পড়লে আমার ফান্ড 5% পড়বে, তা তো হবে না, তাহলে আপনাকে ব্যালেন্স ফান্ডে যেতে হবে। ঠিক আছে, ব্যাপারটা আছে, এই জন্য তো বুঝে ইনভেস্টমেন্টে আসতে হয়, না বুঝে তো ইনভেস্টমেন্টে আসবো না। আমি স্মল ক্যাপে আসছি, এদিকে আমি চাইবো মার্কেটকে আউট পারফর্ম করবে, মার্কেট যদি লার্জ ক্যাপ 10% পড়ে, স্মল ক্যাপ আমার 5% পড়ুক, এই চাওয়ার তো অমূলক, তাই না? যেমন বাড়বে তখন তো বেশি বাড়ছে, যখন বাড়বে আবার দেখবেন স্মল ক্যাপ মোমেন্টাম এগুলোই বেশি বাড়বে, কই তখন তো কমপ্লেন করছেন না যে কেন দাদা লার্জ ক্যাপ তো 10% বেড়েছে, আমার ফান্ড 20% কেন বাড়ছে, আমি তো এটা এত বাড়া চাই না। তখন যদি কমপ্লেন না হয় তাহলে এখনো কমপ্লেন হবে না, তাই না? নিয়ম নিয়ে ইটিএফ এর সুইং ট্রেডিং নিয়ে দেবাশিস আমার আগের দিনের ভিডিও আছে ইউটিউবে, সেটা নিয়ে বলেছি। আজকেরটা ইনভেস্টমেন্ট নিয়ে, সম্পূর্ণ ইনভেস্টমেন্ট নিয়ে, ট্রেডিং নিয়ে এইখানে আমি বলতে আসিনি, বলবো না, ঠিক আছে? কারণ ইনভেস্টমেন্টটা আমরা সবাই ইগনোর করি, সুতরাং সেটা। আর প্লাস এই সেশনে যেটা পাচ্ছেন স্পেশালি আপনাদের জন্য যেটা আছে, যারা আপনারা ওয়েবিনার এই করছেন, কোডও আশা করি ইউজ করবেন, নিউ ইয়ার করে নেবেন, কারণ 20th এপ্রিল ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস অনুযায়ী আমি রাখবো, কারণ যেহেতু 1-to-1 সেশনটা আছে, এটা আমি কোনো ক্লাসে তেমন রাখি না, 1-to-1 সেশন মানে আমার পার্সোনাল টাইম থেকে একটা টাইম যাবে, তাই জন্য ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে আমি রাখবো, সুতরাং সেটা কিন্তু এনরোল করে নেবেন আপনারা, ঠিক আছে? 1-to-1 সেশন 45 মিনিটের, আপনাদের যারা যারা কোর্স নেবেন, কোর্সে তো যা পড়াবার সেগুলো পড়াবোই, তাছাড়া এটা এক্সট্রা আপনাদের জন্য 1-to-1 সেশন আমার সাথে পাবেন 45 মিনিটের একটা। আইটি ইন্ডেক্স নিয়ে কি ভাবছেন দাদা? আইটি ইন্ডেক্স দাঁড়িয়ে যাবে, এখন একটু ওই ট্রাম্পের এসবের জন্য আছে, নিশ্চয়ই দাঁড়াবে, তবে রিসেন্টলি 1-2 মাসে কি কিছু হবে, তার উত্তর হলো না, তবে রেজাল্ট গুলো আরেকটু আসুক, টিসিএস এর এসেছে খুব একটা খারাপ না, ইনফোসিস, এইচসিএল টেক এদেরও আসুক, তারপর একটু আমি ভালো মতন আরো বলতে পারবো আপনাদের। আপনার বোঝানোর এবং পড়ানোর সিস্টেম সম্পূর্ণ আলাদা, আমি 6 মাস আপনার থেকে শিখে অনেক শিখেছি, থ্যাংক ইউ পার্থ। এফএমসিজি সেক্টর কেমন যাবে? হ্যাঁ, এফএমসিজি সেক্টরও ঠিক আছে, অয়েলের প্রাইসটাও কম আছে, সুতরাং ঠিক আছে, এফএমসিজি সেক্টর ইজ গুড, ঠিক আছে। এফএমসিজি তো এভারগ্রিন সেক্টর, ঠিক আছে, তবে আমার কনজিউমার টোটাল অ্যাজ আ কনজিউমার সেক্টরটা ভালো হবে আমার ধারণা। তবে এখন একটু দেখুন, এগুলো সব হাই ভ্যালুয়েশনে অলরেডি এই বুল মার্কেট থেকে সবে বেরিয়েছে, বুল মার্কেটের রানটা হয়েছে, ভ্যালুয়েশন গুলো হাই আছে, সবকিছুরই একটু দাঁড়াবে, তারপর আবার সব হবে। এইচডিএফসি মাল্টি ক্ল্যাব ভালো, এসবিআই ব্লু চিপ পারাক পারিক, হ্যাঁ ঠিক আছে, ইনভেস্ট করে, হ্যাঁ ভালো, সুজয় ভালো ফান্ড, এগুলো ভালোই ফান্ড। নো দাদা আরো ফান্ড আছে, হ্যাঁ তাহলে ঠিক আছে। মিড ক্যাপ 150-তে না, একটা তো থাকলে আরেকটা কেন, যদি আরো 5 টোটাল পোর্টফোলিওর 5% ইনভেস্ট করতে চান, তাহলে একটা নতুন ফান্ড অ্যাড করতে পারেন, দেন ইটস ওকে, না হলে নয়। ডিপেন্ড করছে আপনি টোটাল পোর্টফোলিওর কত পার্সেন্ট করছেন, হ্যাঁ এটাও একটা একটা সিস্টেমেটিক ইনভেস্টমেন্টের মধ্যেও ডিপেন্ড করে, যে যেটা আমিও আমার স্টুডেন্টদেরও বলি বা কোর্সেও শেখাবো, যে একটা ধরুন এই পাই চার্ট এর মধ্যে কত পার্সেন্ট আপনার অ্যালোকেশন গুলো থাকবে, কারণ আপনার এক একজনের মেন্টালিটি এক এক রকম হয়, আমার জন্য যেটা ঠিক আপনার জন্য সেটা ঠিক নাও হতে পারে, বা আরেকজনের জন্য যেটা ঠিক সেটা আরেকজনের জন্য ঠিক নাও হতে পারে, একজনের বয়স হয়তো 50, একজনের বয়স হয়তো 30, তার যা গোল 50 বছরের যা গোল দুটো একটু আলাদা হতে পারে, তো ব্যাপারটা ওইভাবে একটু প্ল্যানটা করবেন। উইন্ড পাওয়ার দাদা কেমন যাবে? অ্যাজ আ রিনিউয়েবল ঠিক আছে, রিনিউয়েবল নিয়ে খুব মাতামাতি যে হবে তাও নয়, কারণ এখনো রিনিউয়েবল সবকিছু যে খুব একটা প্রফিটেবল তা নয়, সেটাই যদি হতো তাহলে আপনার আমার বাড়িতে এখনই সোলার থাকতো, আর এখনই হাইডেল পাওয়ারও থাকতো, সবকিছুই থাকতো, সেই তো আপনি সিইএসসি থেকেই পাওয়ার নেন, সেই কয়লা পুড়িয়েই পাওয়ারটা নেন, তাই না? আপনি যেখানেই থাকেন বেশিরভাগ লোক, তাহলে সুতরাং রাতারাতি যে সবকিছু চেঞ্জ হয়ে যাবে তা নয়। এসবিআই কন্ট্রাও ঠিক আছে, যদিও আমি কন্ট্রা বা ভ্যালু ইনভেস্টিং বা কন্ট্রা ইনভেস্টিং এর অতটা পক্ষপাতী নই আমি পার্সোনালি ট্রেডিং হিসাবে, কিন্তু ঠিক আছে, কন্ট্রা ফান্ড ভালো পারফর্ম করছে, ইটস ওকে। মিড ক্যাপ, স্মল ক্যাপ, ফ্লেক্সি ক্যাপ, ঠিক আছে, স্মল ক্যাপে কোয়ান্ট, বন্ধনটা জানি না, কোয়ান্টটা তো ভালো করছিল, এখন ইদানিং একটু খারাপ করছে। আমার স্মল ক্যাপ নিয়ে আমার যা পার্সোনাল চয়েস সেগুলো দেওয়া আছে, বেস্ট স্মল ক্যাপ ফান্ড সেটা দেওয়া আছে, ঠিক আছে। এখন সব সেক্টরই আছে ইনভেস্টমেন্টের জন্য, তবে সেক্টর অ্যালোকেশনও করতে হবে, এখন তো সব সেক্টরই নিচে পড়ে আছে, যে সেক্টরগুলো নিচে পড়ে আছে এভারগ্রিন সবগুলোই আছে, ব্যাংকিং আছে, মানে আপনি কি ভাবছেন অটো সেক্টর 5 বছরে দাঁড়াবে না, আইটি সেক্টর 5 বছরে দাঁড়াবে না, 6 বছরে দাঁড়াবে না, তা তো নয়, তাই না? এবং সেক্টরের মধ্যে আবার স্টক স্পেসিফিক একটু থাকতে হবে, আপনি তো একটা সেক্টর পুরো কিনবেন না, স্টক স্পেসিফিক যে স্টক গুলো আছে মাঝে মাঝে চার্ন করতে হবে,
ঠিক আছে, সেগুলোর উপর একটু মাথায় রাখতে হবে। ইন্ডেক্স ফান্ড লং টার্মে, হ্যাঁ মিড ক্যাপ তো লং টার্মের জন্য ভালো। ঠিক আছে, বেস্ট অ্যাক্টিভ মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড বলুন, আমি এটা নিয়ে ডিটেলস ভিডিও আনবো, কেননা একটা ফান্ড হয় না, আমি ডিটেলস একটা আমি ডিটেলসে বলবো, সেগুলো নিয়ে আসবে। মিড ক্যাপ নিয়ে আমার একটা ভিডিও ডিউ আছে, আমি স্মল ক্যাপ নিয়ে বলেছি, মিড ক্যাপেরও ভিডিও আসবে। ঠিক আছে, এইচডিএফসি মিড ক্যাপ, হ্যাঁ ঠিক আছে। দেখুন ফান্ড ঠিক আছে, যেমন ফান্ডেরও এক একটা ফান্ড এক একটা সময় ভালো পারফর্ম করে, আবার সেটা নিচে চলে যায়, সেটাও দেখতে হবে। আপনি কনসিস্টেন্ট পারফরমেন্স সবসময় টপে চাইছেন নিজের ফান্ডকে, সেটাও হবে না। তাই জন্য তো ডাইরেক্ট স্টক গুলো, ব্যাপারগুলো, এই যে পোর্টফোলিও রিব্যালেন্সিং, স্টক চার্নিং কেন বলেছি এই জন্য। ইভি ভালো ফান্ড কি আছে, ইভি স্পেসিফিক কোনো ফান্ড নেই। ইভি বলছেন, ইভিতে দাঁড়ান, এখন কি হয় সেটা তো জানা নেই না। ইভির ভালো ফান্ড কি আছে, ইভি তো আপনার এরাই করছে, ইভি তো এইরাই করছে, টাটা মোটরস করছে, মহিন্দ্রা করছে। আজকের দিনে কোন গাড়ির কোম্পানি ইভি করছে না বলুন তো? সব গাড়ি কোম্পানি তো ইভি করছে কম বেশি, তাই না? তাহলে 1-to-1 সেশনটা কবে হবে? কোর্স চালু হওয়ার, হ্যাঁ কোর্স শুরু হবে। আপনারা কিভাবে কোর্সে জয়েন করবেন সেটাও বলে দিই। কোর্স এই যে আমার এখানে লিঙ্কও নিশ্চয়ই আপনাদের আমি চ্যাট বক্সে শেয়ার করে দিচ্ছি, বা আমার অ্যাপটা তো আপনার কাছেই আছে। অ্যাপে গিয়ে আমার ফান্ডে, মানে আমার এই বিনিয়োগ এবং পোর্টফোলিও রিব্যালেন্সিং, এখানে আসবেন। এখানে এসে আপনার একটা প্রাইস দেখাচ্ছে কিছু পার্সেন্ট অফ দিয়ে, প্লাস আরো অ্যাডিশনালের জন্য একটু আশেপাশেই দেখবেন, এখানে ওই হ্যাভ আ কুপন কোড বলে চলে আসবে। এখানে অ্যাপ্লাই হিয়ার, এখানে ক্লিক করবেন। অ্যাপ্লাই হিয়ার করে ওই বড় হাতের নিউ ইয়ার, কোনো স্পেস না, নিউ ইয়ার, এই কুপন কোডটা দিয়ে দেবেন, দিয়ে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করলে আরো অ্যাডিশনাল ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন। করে দিয়ে এনরোল করে নেবেন, পে করে এনরোল করে নেবেন। 3rd মে থেকে ক্লাস স্টার্ট হচ্ছে, মে মাসের 30 তারিখ পর্যন্ত, মানে 1 মাসের কোর্স। তার মধ্যে পড়াশোনাও গুলো হবে, এবং আপনাদের সাথে যে 1-to-1 সেশনটা আছে, যেখানে স্পেসিফিক আপনার প্রশ্নের আমি উত্তর দিতে পারবো, আপনার জিনিসগুলো নিয়ে কথা হতে পারে, সেই জিনিসগুলো কিন্তু থাকবে। সেটা একটু প্ল্যান করে নেবেন। ওকে, কোর্সের টাকা দিয়েছি, তাহলে আমি কি ছাড় পাবো না? আপনি যদি অলরেডি এনরোল করে থাকেন, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে একটু যোগাযোগ করবেন। আপনার জন্য, যারা অলরেডি করে ফেলেছেন তারা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আপনার নাম ইমেল দিয়ে। নিশ্চয়ই আমার টিম বা আমি কিছু একটা ব্যবস্থা করব। আমি জানেন ওরকম করি না, যদিও এটা মানে এখন থেকে যারা এনরোল করবেন, তাও যারা অলরেডি এনরোল করেছেন তাদের জন্য আমি সুবিধা রাখবো, কোনো অসুবিধা নেই। আমাকে তো চেনেন আশা করি। আমি সবাইকেই সেম ইকুয়ালি ট্রিট করি। তবে এই অফারটা কিন্তু 20 তারিখের আগের যারা করবেন তাদের জন্যই আছে। 20 তারিখ, 20 এপ্রিলের মধ্যে আপনারা কিন্তু করে নেবেন এনরোলমেন্ট। নিউ ইয়ার এই কুপন কোডটা ইউজ করবেন, কুপন কোড করে করবেন। হ্যাঁ গোপীনাথ, যারা অলরেডি এই কোর্সে এনরোল্ড, বিনিয়োগ এবং পোর্টফোলিও রিব্যালেন্সিং, যারা অলরেডি এই কোর্সে এনরোল্ড, তারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার 9900610986। আপনাদেরও সেম ফ্যাসিলিটি আমি প্রোভাইড করে দেবো, কোনো অসুবিধা নেই, আমার সাথে যোগাযোগ করবেন, হয়ে যাবে। ওভারঅল পারফরমেন্স অনুযায়ী বেস্ট 4-5টে ফান্ড হাউস, হ্যাঁ ফান্ড হাউস দেখুন 4-5টে বলে না, অনেক ভালো ভালো ফান্ড আছে। এসবিআই ফান্ড হাউস আছে ভালো, নাভির ভালো ফান্ড হাউস আছে, আইসিআইসিআই ভালো ফান্ড হাউস, কোয়ান্ট আগে একটু ভালো ছিল, এখন বাজে মার্কেট সাইকেলে একটু খারাপ করছে, ঠিক আছে। টাটা ফান্ড হাউস ভালো, মতিলাল অসওয়াল ফান্ড হাউস ভালো। ঠিক আছে, সুতরাং ফান্ড হাউস না, মাঝে মাঝে কয়েকটা ফান্ডও ভালো করে দেয় অনামি একটু ফান্ড হাউসের থেকেও। তবে এই যেগুলো বললাম সেগুলো ওয়েল রিনাউন্ড, অনেক বছর ধরে আছে। নিপন ইন্ডিয়া, হ্যাঁ এরা অনেক বছর ধরে আছে। ঠিক আছে দাদা, ট্রেন্ড আর এবিবি স্টক ধরে রাখা যায়? দেখুন ওই যে আবার আমি তো আপনাকে আমার প্রেজেন্টেশনটা দেখালাম, দেখেছেন তো আমার ডাইনামিক অ্যাপ্রোচ থাকে। আমার যখন যেগুলো পারফর্ম করে না, যেগুলো থেকে এই করে না, সেগুলোতে আমি থাকি না। এবং তার জন্য অ্যানালিসিসের দরকার, যে টোটাল আপনি ক্যাপিটাল গুড সেক্টর, এবিবি যখন বললেন ক্যাপিটাল গুড সেক্টর কি করছে দেখুন, সেটাও যদি দাঁড়িয়ে থাকে তাহলে এবিবি আমার আছে, সেটা দাঁড়িয়ে আছে, ইটস ওকে। কিন্তু অন্যান্যরা ভালো করছে, আমরা করছি না, তাহলে এর এবিবির ব্যাপারটা কি হচ্ছে দেখুন একটু। এবিবি হয়তো ইভির উপর একটু বেশি ফোকাস করছে, ডেটা সেন্টারের উপর এখন ফোকাস করছেন, এই কথাগুলো কি আপনারা জানেন? যদি না জেনে থাকেন তাহলে চোখ বুজে ইনভেস্ট করবেন না, এগুলো একটু দেখবেন, জানবেন, বুঝবেন।
ট্রেন্ড অনেক, আর একটা প্রবলেম হচ্ছে দাম অনেকটা কমলেই আপনারা নিয়ে নেন। দাম অনেকটা কমলে কি ভ্যালুয়েশনও দেখতে হবে, তার বিজনেস মডেল দেখতে হবে, যেমন আমি ম্যারিকো আর ইনফোসিসের উদাহরণ দিয়ে বললাম, সেগুলোও তো আছে। সুতরাং ইনভেস্টমেন্ট করব আর ভুলে যাব সেটা যাতে না হয়, ঠিক আছে? টেকনিক্যাল অ্যান্ড ফান্ডামেন্টাল দুটো মিক্স করে অ্যাপ্রোচটা রাখবেন। স্টকের মতো কি এমএফএ রিব্যালেন্সিং করা উচিত? এমএফএ একটু কম রিব্যালেন্সিং করা উচিত, কারণ এমএফএ এন্ট্রি এক্সিটটা অতটা ইজি হয় না, সুতরাং সেক্ষেত্রে একটু অন্যরকম অ্যাপ্রোচ থাকবে, ঠিক আছে? এমএফ এরও ব্যাপার আমার কোর্সে আছে, সেগুলো একটু বলবো, কিন্তু এমএফ এর একটু অন্যরকম থাকবে, কারণ আপনার ট্যাক্সের ইমপ্লিকেশন যাতে না হয়, এক্সেট্রা এক্সেট্রা, এই ব্যাপারগুলো দেখে শুনে একটু ডিসিশন গুলো নিতে হবে। তবে একটা ফান্ড পারফর্ম অনেক বছর ধরে করছে না, বেঞ্চমার্ককে বিট করছে না, তাহলে তো একটু বদলাবার সময় এসে গেছে, তাই না? অ্যাটলিস্ট বেঞ্চমার্ককে তো তাকে বিট করতে হবে। স্যার পারফরমেন্সটা কত দিনের এক্সাক্ট দেখা যেতে পারে? এক্সাক্ট বলে কিছু হয় না, ওভারঅল আপনি অ্যাটলিস্ট 6 মাস আপনার মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও 6 মাস অন্তর অন্তর অ্যানালিসিস করুন, অ্যাটলিস্ট বছরে 2-3 বার অ্যানালিসিস করুন। একটা ইন্ডেক্স তো বছরে 2 বার নিজেকে রিব্যালেন্সিং করে। নিফটির রিব্যালেন্সিং হয় না? জিও ফিনান্স নিফটিতে অন্তর্গত হয়েছে, তাহলে তো এরাও তো হচ্ছে, মানে কি বলে, সরি, ইন্ডেক্স, বড় বড় ইন্ডেক্স তো নিজেকে 6 মাস অন্তর অন্তর রিব্যালেন্সিং করে, ভালো স্টককে ইনক্লুড করে, খারাপ স্টককে ঝেড়ে ফেলে দেয়, কিন্তু আমাদের শেখানো হয় আমরা করব না কেন? সেটা তো ঠিক নয় না। হ্যাঁ, ঠিক আছে, আপনার ফান্ডগুলো তো ভালোই, তবে এগুলোতে একটু অ্যানালিসিস সবসময় করবেন। ঠিক আছে, আর আমি 5 মিনিট থাকবো, 4টে পর্যন্ত সেশন নেওয়ার কথা ছিল। যাই হোক, আপনাদের অনেকটা সময় গেছে, 4টে 5 পর্যন্ত হয়ে গেছে, আর আমি 5 মিনিট থাকবো, তারপর সেশনটা শেষ করব। যারা যারা এই এই ব্যাপারগুলো নিয়ে সিরিয়াস, ইনভেস্টমেন্টটা এবং পোর্টফোলিও রিব্যালেন্সিং এগুলোকে নিয়ে সিরিয়াসলি ভাবতে চান, যেখানে আমার সাথেও একটা 1-to-1 45 মিনিটের সেশন আপনারা পাবেন, যদি করতে চান তাহলে এই কোর্সে জয়েন করে নেবেন। লিঙ্কও আমি আপনাদের, আপনারা লিঙ্ক তো দেওয়ার দরকার নেই, আপনারা অ্যাপ থেকেই করছেন, অ্যাপের মধ্যেই এই কোর্সটা আছে। কোড জাস্ট একটু ওই যেটা আমি দেখালাম, আমার যে ডিসকাউন্ট কুপনটা আছে নিউ ইয়ার, NEWYEAR, কোনো স্পেস দেবেন না, নিউ ইয়ার, এই কোডটা দিয়ে আরো অ্যাডিশনাল ছাড় পেয়ে যাবেন, সেটাকে এনরোল একটু করে নেবেন, যেখানে 1-to-1 সেশন আছে, তার সাথে আপনাদের পুরো কোর্সটা তো আছেই। 3rd মে থেকে শুরু হবে, 20 তারিখের আগে, 20শে এপ্রিলের আগে কিন্তু এনরোলটা করে নেবেন, মানে এই নববর্ষের ব্যাপারটা, এই নিউ ইয়ারের এই যে উইকটা চলছে তার জন্য আমি রেখেছি, ঠিক আছে? পরাগ পারিক AUM বেড়ে যাচ্ছে, আপাতত তো সমস্যা হয়নি পরাগ পারিকের, তবে আগে কি হবে দেখো, ফিউচার কেউ দেখেনি, ফিউচারে যদি পরাগ পারিক তেমন মেনটেন না করতে পারে তাহলে হয়তো মুশকিল হবে, আপাতত তো মুশকিল ওরা দেখা যাচ্ছে না আপাতত। স্টক যদি 1 বা 2 বছর পর চেঞ্জ করতে হয় তবে সুইং ট্রেড করলে ক্ষতি কি? এটা এক একজনের অ্যাপ্রোচ, 1-2 বছর পর চেঞ্জ করতে হয় এরকম তো কেউ বলেনি। আপনি তাহলে আমার যে প্রেজেন্টেশনটা ভুল মানে করেছেন। আমি বলেছি প্রত্যেক সময় অ্যানালাইসিস করব, বাট রিব্যালেন্সিং হোয়েন রিকোয়ার্ড, যখন রিকোয়ার্ড হবে তখন আমি রিব্যালেন্সিং করব, যখন রিকোয়ার্ড নেই তখন আমি রিব্যালেন্সিং করব কেন? চেঞ্জ করতে হয় এটা কে বললো আপনাকে? যদি আমার স্টকটা আমার প্যারামিটার গুলো মেনে চলে, ভালো থাকে, তাহলে আমি কেন চেঞ্জ করব? দেন ওয়েল অ্যান্ড গুড। যদি দেখি আমার প্যারামিটার আমি যখন নিয়েছিলাম সেই কারণগুলো চলছে না, প্যারামিটার গুলো মেনটেন করছে না, তখন আমি চেঞ্জ করব, ঠিক আছে? ট্রেডিং আর ইনভেস্টমেন্টের সম্পূর্ণ মানসিকতা আলাদা থাকা উচিত, এটা একটু ভেবে দেখবেন। ল্যাপটপে কিভাবে ক্লাস করব? ল্যাপটপে আমি কিছু সংখ্যক ক্লাস নিই, বেশিরভাগই অ্যাপে হবে এটা ধরে নেবেন। আমি বলি যে যারা এই করতে চান তারা একটা নয় ট্যাব নিয়ে নেবেন ট্রেডিং এর জন্য, স্পেশালি ট্রেডিং ইনভেস্টমেন্টের জন্য একটা ডেডিকেটেড ট্যাব, দেখুন আমারও আছে, আমি ক্যামেরা যেহেতু অন করিনি, যারা আমার স্টুডেন্ট তারা জানেন, একটা ট্যাব আমার আছে, সেখানে আমার স্পেসিফিক অ্যাপ্লিকেশনই আছে, এই সঞ্জয় টক্স অ্যাপটা থাকবে, আর ধরুন আপনার ব্রোকারের যে অ্যাপ, ব্যাস ওইগুলো, তার মধ্যে হোয়াটসঅ্যাপ, ফেসবুক এসব যাতে না থাকে, মানে ডিস্ট্রাকশন যাতে না হই। আর টেলিগ্রামটা রাখবেন, টেলিগ্রামে যেহেতু আমি কিছু মেসেজ ট্যাসেজ মাঝে দিই, ব্যাস এই হলো, সেটা একটা ডেডিকেটেড সিস্টেম ফর মাই ট্রেডিং। এরকম একটা অ্যাপ্রোচ থাকতে হবে, একটু সিরিয়াস হওয়ার কিন্তু সময় এসেছে। দেখুন আগের সবগুলো সময়গুলো না কি হতো, 23-24-এ সবাই পয়সা রোজগার করেছে সবই, কিন্তু ওটাই মার্কেটের মেন ফেস নয়, মার্কেট বেশিরভাগ সময় সাইডওয়েজ থাকে, সেই সময়টাই কিন্তু কঠিন হয়। ওকে, ট্যারিফের জন্য স্টকগুলো রেজাল্ট খারাপ
হতে পারে, হ্যাঁ একটু তো স্লো ডাউন যদি ইউএসএ আসে, চায়নায় আসে, তার এফেক্ট তো আমাদের এখানেও পড়তে পারে। ট্যারিফ এবার ট্যারিফের নেগোসিয়েশন চলছে, দেখা যাক কতটা কি নেগোসিয়েশন হয়। হয়তো নেগোসিয়েশন যদি হয়ে যায় তাহলে খুব একটা বেশি প্রভাব নাও পড়তে পারে, তবে ওভারঅল ইকোনমিক তো একটু স্লো ডাউন চলছেই কম্পেয়ার টু 23-24, কম্পেয়ার্ড টু। এমনিতে আমাদের গ্রোথ রেট ভালো আছে পুরো ওয়ার্ল্ডের নিরিখে যদি তুলনা করেন, কিন্তু একটু এই হচ্ছে। কোয়ান্টের একটা ব্যাড নিউজ বেরিয়েছিল, হ্যাঁ একটু ফ্রন্ট রানার, শুধু কোয়ান্টের না, অনেক এএমসিরই এরকম ফ্রন্ট রানিং কেস বেরিয়েছে। তাতে তার ফান্ডের তেমন প্রভাব পড়ে না, জানেন ফান্ডের জন্য আলাদা পোর্টফোলিও করা থাকে, সেখানে ফান্ড হাউস হাতও দিতে পারে না, তো এইটার ব্যাপার। ট্যাব হুইচ কোম্পানি, যে কোম্পানির, আমি কোনো কোম্পানির তো অ্যাড প্রোমো করছি না, ভালো দেখে কোনো একটা নিলে ঠিক আছে। অ্যামাজন ফ্যামাজনে সব পেয়ে যাবেন, মাঝে মাঝে বিগ বিলিয়ন ডে অফার টফারও চলে, তখন অনেক কম দামে পাওয়া যায়, তাহলে কি মোটামুটি একটা বড় স্ক্রিনও পেলাম এবং সবকিছু করা যায় ডেডিকেটেড সিস্টেম। এটা আমার জাস্ট সাজেশন, আপনার যে শুনতেই হবে তা নয়, জাস্ট আমি বললাম। একটু দেখবেন যেখানে একটু র্যাম ট্যাম গুলো বেশি আছে সেই অনুযায়ী একটু নেবেন, একটু যাতে ফিচার্স গুলো ভালো থাকে, কারণ এখন যা একটু ফাস্ট জিনিসের খুব দরকার, তাই কম অ্যাপ্লিকেশন রাখবেন তাহলে খুব ভালো হয়। স্যার আমার মনে হয় অ্যাক্টিভ এমএফ এর থেকে ইন্ডেক্স ফান্ড ভালো, এটা এক একজনের এক একটা ব্যাপার, এটা কিন্তু কোনো জেনারেলাইজ করা যায় না, ঠিক আছে। অ্যাক্টিভ ফান্ডের ফান্ড ম্যানেজার মানে ইন্ডেক্স ফান্ডের ফান্ড ম্যানেজার তোমাকে হতে হবে, মানে তুমি কখন একটু রিব্যালেন্সিং করবে, কখন একটু বেশি অ্যাড করবে, কখন একটু থামবে, যখন ওভার ভ্যালুড হয়ে যাচ্ছে তখন একটু থামলাম, এই ব্যাপারগুলো নিজে থেকে প্ল্যান করতে হবে। যেমন অ্যাক্টিভ ফান্ডে ফান্ড ম্যানেজার, আমি টাটা স্মল ক্যাপের উদাহরণ দিয়ে বললাম, তারা যেমন পোর্টফোলিও চার্ন করেছে, প্যাসিভ ফান্ড গুলোতে তুমি তোমার ফান্ড ম্যানেজার অ্যাটলিস্ট এন্ট্রি এক্সিটটা একটু প্ল্যানিং করতে হবে, ঠিক আছে। সেই জিনিসগুলো কোর্সে বলবো কিভাবে আমি পার্সোনালি প্ল্যান করি, কিভাবে এই জিনিসগুলো করি, যেখানে টেকনিক্যালটাই আছে। আমার তো ফান্ডামেন্টাল প্লাস টেকনিক্যাল এই অ্যাপ্রোচটা থাকে, সেটা নিশ্চয়ই আমি বলবো, ঠিক আছে। অ্যাপেলের ট্যাব এই ক্লাসে করা যেত, অ্যাপেলের ট্যাব ইউজ করো না, অ্যাপেলে অনেক এইসব থাকে, নর্মাল ক্রোম ট্যাব সব থেকে ভালো, কারণ অনেক অ্যাপ্লিকেশন গুলো অ্যাপেলের ঝামেলা করে, তাই জন্য বললাম। অ্যাটলিস্ট আমার ক্লাসের জন্য, আমার ব্যাপারটা ওখানেও হয়, তবে আমি জাস্ট রিকোয়েস্ট করবো যদি হয়। হ্যাঁ স্যামসাং ভালো, স্যামসাং ভালো, আমি ইউজ করি, স্যামসাংও ভালো, তবে আমি পার্টিকুলার ব্র্যান্ডের বলতে চাই না, যার যেমন হয়। এটা 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 জাস্ট এস্টাবলিশড ব্র্যান্ডের নেবে, উঁচা কোম্পানির নয়, ঠিক আছে। যার একটু র্যাম ট্যাম গুলো ভালো, ওরকম দেখে করলে করা যায়, তবে ইট ইজ নট ম্যান্ডেটারি, আরামসে মোবাইল থেকেও করা যায়। আমি যখন পড়াই তখন আমি একটু জুম করেই পড়াই, যাতে সবকিছু মানুষ দেখতে দেখতে পারে। এখন থেকে আরো বেশি একটু জুম করছি, যেহেতু অ্যাপের মাধ্যমে হচ্ছে, আমি একটু জুম টুম করেই পড়াবো, মানে যখন আমি লেখাবো বা পড়াবো একটু জুম করে নেবো স্ক্রিনটা এইভাবে, যাতে আরো সবাই ভালো করে কন্টেন্ট গুলো দেখতে পায়, সেই ব্যাপারগুলো আমার থেকে থাকবে। আমি জানো আমি যখন পড়াই, ডেডিকেটেডলি পড়াই, আমার ভিডিও দেখেওছো, সুতরাং সেটা নিয়ে চিন্তা করো না, সেই সাপোর্ট আমার থেকে থাকবে। ওকে, যাই হোক ঠিক আছে, সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি। দেখাচ্ছে 499 অনলি, হ্যাঁ যেহেতু এইটা এর মধ্যে তো তোমরা আবার কুপন কোড ইউজ করবে, এটা যাতে ওই একটা পেমেন্ট গেটওয়ে ফিজ একটু 100 টাকার মতো কিছু একটু অ্যাড করে, 2% এর মতো পেমেন্ট গেটওয়ে চার্জ, সেটা সবাইকেই দিতে হয়, নাথিং এলস। তবে তার জন্য 5% আমি ডিসকাউন্ট কুপনও তোমাদের জন্য রেখেছি, ওই কোডটা ইউজ করে নেবে, তাহলে তো আর একটু ছাড় পেয়েও যাচ্ছ, ডাজন্ট ম্যাটার। অ্যাক্টিভ মিড ক্যাপ ফান্ডের হ্যাঁ ভিডিও আসবে, ভিডিও আসবে, আমি একটু রিসার্চ করি, ভিডিও আসবে, চিন্তা নেই। ওকে, আচ্ছা যাই হোক, আপনারা সবাই আসার জন্য, আমার ক্লাসে আসার জন্য, এখানের জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ জানাচ্ছি। আবার আশা করি এই এই ওয়েবিনার থেকে কিছু একটু জানতে পারলেন, শিখতে পারলেন। এখানে কুপন কোডটা আবার দিয়ে দিলাম, যারা ভর্তি হতে চান 20 এপ্রিলের আগে এনরোল করে নেবেন। আবারও বলছি, অনেক দিন বাদে বা অনেক বছর বাদে আমি ইন্ট্রোডিউস করলাম এটা, যেখানে কোর্সের সাথে সাথে আমার সাথে 1-to-1 একটা সেশন 45 মিনিটের একটা পাবেন, সেই জিনিসটাও এখানে ইনক্লুডেড। আশা করি আপনাদের এটা উপকারে দেবে, আমিও খুব এক্সাইটেড এই কোর্স নিয়ে, কারণ ইনভেস্টমেন্ট নিয়ে বেশি আমাদের চর্চা হয় না। ভালো থাকবেন সবাই, ঠিক আছে। ওকে, ভালো থাকবেন, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।